আওয়ামী লীগ তো দল হিসেবে দেশদ্রোহী। অবশ্যই আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষ যারা সাবস্ক্রাইব করে তারা দেশদ্রোহী। দেশদ্রোহিতার কারণে তাদের বিচার হওয়া উচিত। এটাকে আমি বলি জুলাই কনসেনসাস। জুলাইয়ের এই দিনগুলোতে আমার নেকআপ পরা বোন বের হয়েছে, আমার জিন্স পরা বোন একসাথে তারা ফাইট করেছে, আমার হিজাব পরা মা এসে পানি দিয়েছে, আমার আরেকটা আঙ্কেল যে হয়তো রবীন্দ্রসঙ্গীত গায় সেও বের হয়েছে। সবাই। দ্যাট ইজ দ্য কনসেনসাস উই হ্যাভ টু স্টিক অন টু। ইহতেশাম হক রাজনীতিবিদ, তৃণমূল সংগঠক এবং লন্ডনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর, বর্তমানে জাতীয় নাগরিক কমিটির ডায়াসপোরা সম্পাদক হিসাবে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করে একটি স্বচ্ছ গণমুখী রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার জন্য কাজ করছেন। একটা প্রটেস্ট মুভমেন্টের এনার্জিটাকে আপনাকে একটা স্ট্রাকচার্ড একটা পলিটিক্যাল পার্টিতে রূপ দেওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে কঠিন কাজ। যেমন আমরা তো রাজনীতি করি, নির্বাচন তো চাইতেই পারি আমরা ক্ষমতায় যাব, এই বাক্যটা আনফ্যাশনেবল হয়ে যাওয়া উচিত। আপনি রাজনীতি করেন মানুষের সেবা করার জন্য। বিএনপি টাইপের দলগুলো তারা যদি মনে করে যে ওকে আমরা যদি ক্ষমতায় আসি আমরা বেটার ইমপ্লিমেন্ট করতে পারবো, দেশটা বেটার চালাতে পারবো, সেটা তো দোষের কিছু না। এটাকে আপনি বিশ্বাস করেন? ঠিক আছে, এটা কোয়েশ্চেনটা না আগাই তাহলে। কেন ক্ষমতার রাজনীতি এখন অতীত আর জনগণের সেবাই নতুন রাজনীতি? ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলটি কিভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দেবে? আমি সাকিব প্রত্যয়। পিএলপি পডকাস্টের এই পর্বে আমরা আলাপ করছি জুলাই বিপ্লব পরবর্তী বাস্তবতায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে। থ্যাংক ইউ চমক ফর জয়েনিং আস। পিএলপি পডকাস্টে স্বাগতম। আপনার ছোটবেলার কাহিনী তো শুনছিলাম, আপনি বড় হয়েছেন হচ্ছে গ্রামে 10 বছর পর্যন্ত। একটু যদি বলেন যে গ্রামের থেকে বাংলাদেশের থাকার প্রতি কোনো প্যাশন বা কোনো প্রেম জন্মাইছে নাকি? জন্ম হয়েছিল নর্থ ইস্ট, আমার সিলেটে সুনামগঞ্জের একটা ছোট্ট গ্রাম। গ্রামের নাম হচ্ছে ইসহাকপুর, জগন্নাথপুর উপজেলার। সেখানে বর্ডার একদম না? অলমোস্ট বর্ডার বলতে পারেন। সো প্রথম 10 বছর সেখানে কেটেছে, যেটা আমার মেমোরিতে খুবই ভিভিড। যে আমি খালি পায়ে প্রাইমারি স্কুলে গিয়েছি। আমাদের যে ল্যান্ডস্কেপ যেটা ছিল, ধানের ক্ষেত বা শীতকালের যে আপনার ফগ, যেটা কুয়াশা আসতো, আমরা যখন আমার বন্ধুদের সাথে আমরা মসজিদে মক্তবে আরবি শিখতে যেতাম। সো আই হ্যাভ এ ভেরি ফন্ড মেমোরি। আর এখন তো তারপরে কি হলো? তারপরে 10 বছর পরে একটু যদি বলেন। সিলেটে, পরে সিলেট শহরে আমার আমার আম্মা আম্মা মূলত ইনস্টিগেটর ছিলেন। আব্বুকে কনভিন্স করে আমাদেরকে সিলেট শহরে নিয়ে আসলেন, যাতে সিলেট শহরে হয়তো আমরা ভালো এডুকেশন পাবো। অ্যান্ড দেন অবভিয়াসলি আই লেফট ইন মাই লেট টিনস, চলে গেলাম ইংল্যান্ডে। বাকি জীবনটুকু ইংল্যান্ডে। তো ইংল্যান্ডে আসলে আমার জীবনের অর্ধেকেরও বেশি কেটেছে মাই অ্যাডাল্ট লাইফ। সো এখন কম্পেনসেট করার চেষ্টা করছি। জিনিসটা আমি অনেকটা ফিল করি যে আপরুটেড হয়ে যাওয়া আপনার নেটিভ ল্যান্ড থেকে। সো সেই একটা পেইন সবসময় থাকতো, যে আপনি যদি কাউকে তার নেটিভ ল্যান্ড থেকে যে কোনো কারণেই হোক সে যদি চলে যায়, তার একটা অপূর্ণতা থেকে যায় জীবনে। যে জিনিসটা আমি ইংল্যান্ডের জীবনে খুব করে ফিল করতাম। যেখানে এখন যখন ঢাকা আসছি, আমার কাছে হচ্ছে আমার দেশে ঢাকাই হোক আর সিলেট হোক, এনি প্লেস অফ মাই নেটিভ ল্যান্ড ইজ মোর পিওর টু মি। মানে এখানে রুটে একটা কানেকশন আছে। আমি পার্সোনালি কানেক্ট করতে পারি। আমিও তো দীর্ঘকাল বাইরে ছিলাম। সো যেহেতু ঢাকাতেই বড় হয়েছি, ঢাকার ধুলা, জ্যাম সবকিছু মিলে এটাই ভাল লাগে। আমি 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 তাকায় থাকি। আমি দেখি যখন আমাদের যে এই এখানে যে একটা ইনফর্মাল একাডেমি আছে, আমাদের যে রিক্সা ড্রাইভার চাচারা বা ভাইয়েরা, আমি আসার সময় এখানে খেয়াল করছিলাম একটা খুব ইয়াং ছেলে। সে এই যে টেম্পুর মতো একটা ভেহিকল আছে না? সেটাতে সে হয়তো কন্ট্রাক্টরের কাজ করে। সে হয়তো মানুষজনকে ঢুকে টাকা নেয় বা ট্রাফিকিং লেগুনা। এর কাজ করে। হ্যাঁ, লেগুনা প্রবাবলি। কত রিস্কি একটা ব্যাপার। আর তার বয়স হবে 14-15। অ্যান্ড আই ওয়াজ থিংকিং হি ইজ এ সোলজার। যে এই জীবনে সে কিভাবে ডিল করতে পারছে এবং তার যে কনফিডেন্স। আই ওয়াজ ইমপ্রেসড, লাইক দ্যাটস মাই ব্রাদার। দ্যাটস মাই বাংলাদেশি ফেলো ব্রাদার। অনেক স্ট্রাগল করতে হয় এখানকার মানুষ পপুলেশন বেশি, কম্পিটিশন বেশি। এবং সিঙ্ক যেটা, হ্যাঁ। লাইক ও মাই গড! আপনার ঢাকাতে যে গাড়িগুলো চলে, পথচারীরা রাস্তা পার হচ্ছে, লাগুনা আগায় যাচ্ছে, লাইটেস ওই ভেহিকলগুলো আছে, বাস যাচ্ছে, ছেলেমেয়েরা স্কুলে ফায়ার হবে। নাইস একটা সিঙ্ক, এটা আমার কাছে মনে হয়, আমি তো আই ড্রাইভ ইন ইংল্যান্ড। সো আমার কাছে মনে হয় আই প্রবাবলি ক্যান। বাট এনিবডি ড্রাইভিং ইন এ ভেরি ডিসিপ্লিন অ্যান্ড লেস কোয়াইট প্লেস, তারা এখানে এসে কোপ করতে পারবে না।
এবং এটা আমি নেগেটিভলি বলছি না। আমি বলছি যে লুক এট মাই পিপল। আমি জানি এখানে অনেক অনেক skill অ্যাক্সিডেন্ট লাগে হয়, ভাই। অনেক স্কিল। মানে আমি নিজে বাংলাদেশে গাড়ি চালাতে খুবই বিরক্ত বোধ করি। যে এখনই লেগে যাবে কোথা দিয়ে কি। এনিওয়ে তারপর ইংল্যান্ডে মুভ করলেন কত সালের দিকে? ইংল্যান্ড 2003। 2003 তারপর ওখানে পড়াশোনা তারপরে আই হার্ড যে আপনি ইংল্যান্ডে পলিটিক্স এর সাথে ইনভলভড ছিলেন। সো হোয়াট মোটিভেটেড ইউ? কেন পলিটিক্স এ ঢুকলেন? সো আসলে ইভেন when I was in school or primary হাই স্কুলে স্পেশালি সিলেটে আমার কাছে অ্যা জীবনের বা সমাজের যে um, irregularities or contradiction গুলো চোখে পড়তো যে ক্ষমতা বা ইনস্টিটিউশন এগুলো আমার প্রথম থেকেই খুবই um, ধরতো। মনে করেন একজন টিচার আছেন, দেখতাম যে আমার যে এক্সপেকটেশন টিচারের যে রোলটা প্লে করবে সেটা যদি হয়তো না, তখন আমার জন্য ওয়াই দ্যাট ইজ হ্যাপনিং বা ওই অসঙ্গতিগুলো, সমাজের যে অসঙ্গতিগুলো, তো আমার কাছে মনে হতো যে সবসময় যে it's being fixed or the attempts being made uh, through politics to fix those things. So politics ultimately holds the power to define your life. তাই না? এভরিথিং ইজ পলিটিক্স। ট্যাক্স কত দেবেন আপনি, ইনফ্যাক্ট ইভেন আপনার কাপড় কি পরবেন সেটাতেও politics sometimes interfere করার চেষ্টা করে। So for me it was like either I can be a witness or be a subject to politics and power and all this, or I can try and shape things. So এটা আমার ভেতর সবসময় ছিল। যেখানে ইংল্যান্ডে আমরা যেখানে আছি, যেখানে বাঙালি অধ্যুষিত এরিয়া, I got involved in politics there. ওই মানে ফিলোসফি থেকে যে আমাকে শুধু মর্নিং করলে হবে না যে এটা খারাপ, এটা এভাবে হওয়া উচিত, ওটা ওইভাবে হওয়া উচিত। আমি শুধুমাত্র কমপ্লেইন করাতে বিশ্বাস করিনি। আমার কাছে মনে হয়েছে আমাকে অ্যাক্টিভলি ইনভলভ হয়ে সেটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা উচিত। সো কনজারভেটিভে জয়েন না করে লেবার পার্টিতে কেন জয়েন করছিলেন? Even though the conservative is not an option, naturally Labour Party is supposed to be the party of ordinary working class people, and especially sympathetic towards black and minority ethnic community in England. So Labour obvious platform. Our Conservative Party though, we have a sort of gap or distant relationship because of their policies and their history. How they portray the migrant communities and their policies, etc. That's why Labour was the obvious choice. তারপরে তো আপনি সিটি কাউন্সিল ইলেকশন করলেন, করার পরে কাউন্সিলর হলেন। সো ওটা একটু এক্সপেরিয়েন্সটা বলেন না। মানে So that was 2018. So I got involved in Labour Party politics around 2009-10. Later on, still Labour Party তখন ছিল। Labour Partyর ভেতরে যে রাইট উইঙ্গার যারা ছিল, আমরা যাদেরকে রাইট উইঙ্গার বলি, লাইক ব্লেয়ারাইট যারা ছিল, একটু ডানপন্থী যারা, ইরাক যুদ্ধের একটু যুদ্ধবাজ। একটু বেশি যুদ্ধবাজ। তো তাদের সে কারণে লেবারের সাথে আমাদের একটা লাভ হেট রিলেশনশিপ আছে, আমরা যারা বাঙালি কমিউনিটি বা মুসলমান কমিউনিটি যারা আছি আমরা ইংল্যান্ডে। আর জেরেমি করবিন যখন লিডার ইলেক্টেড হলেন 2015-এ, তখন আমরা একটা বিরাট হোপ দেখেছিলাম যে জেরেমি করবিন একজন প্যাসিফিস্ট, খুবই পিসফুল একজন মানুষ, ওনার মোরালিটি, ওনার ক্যারিয়ার ইম্প্যাকেবল। সো দ্যাট রিয়েলি ইন্সপায়ার্ড মি টু গেট রিয়েলি অ্যাক্টিভ। তখন অ্যাক্টিভ হয়ে লোকাল চ্যাপ্টারকে আমরা হেল্প করি, যাতে আমরা লেবারের ভেতরে আমরা যারা করবিনাইট যারা ছিলাম সেটাকে ইনফ্লুয়েন্স করা। মানে গ্রাসরুটে অনেক কাজ করতে। গ্রাসরুটে অনেক কাজ করতে হয়েছে লেবারের ভেতরের যে ব্যাপারটা। 2018 সালে যখন স্থানীয় নির্বাচন হয় আমাদের লোকাল কাউন্সিলে, তখন আমি ফরচুনেটলি সিলেক্টেড হই আমার ওয়ার্ড থেকে। হ্যামলেটে না? হ্যামলেটসে। লন্ডনটা হচ্ছে আপনার 33 ইনফ্যাক্ট সিটি অফ লন্ডন একটু সেপারেট এন্টিটি। এই 32 পাড়াতে ভাগ করা আর কি। এর ভেতর একটা হচ্ছে টাওয়ার হ্যামলেটস, এখানে হচ্ছে আপনার 34% পপুলেশন হচ্ছেন আমরা সিলেটি। বাংলাদেশি অরিজিন, এবং 34%-এর মধ্যে 30% সিলেটি ধরতে হয়। হওয়ার কথা। হ্যাঁ। সো ওইভাবে ইনভলভ হয়ে যাওয়া আর কি। দেন আই ওয়াজ ইলেক্টেড। সো এটা খুবই ইন্টারেস্টিং অভিজ্ঞতা ছিল। আমি পুরো দেখেছি যে আলটিমেটলি পার্টিটা কীভাবে ফাংশন করে, যে ওয়ার্ডগুলো আছে সেখান থেকে কীভাবে আপনার অর্ডিনারি সিটিজেন্স যারা লেবার পার্টির মেম্বার হয়েছেন তাদের মতামতগুলো কীভাবে আপনার অর্গানাইজেশনের বিভিন্ন লেয়ার থেকে উঠে আসে, এবং সেটা কীভাবে পলিসি আকারে স্থানীয় গভর্নমেন্টে, আমরা যেহেতু ইলেক্টেড হয়েছিলাম, আমাদের মেয়র ছিল, তখন সেটা কীভাবে ইমপ্লিমেন্টেড হয়। এবং অবভিয়াসলি এটা আমাকে এই এক্সপোজারটাও দিয়েছিল যে
পুরো দেশ জুড়ে লেবার পার্টির যে অপারেশনটা আমি কাছে থেকে দেখার সুযোগ হয়েছিল। ওকে। সো একটু আমি বুঝতে চাচ্ছি যে ইংল্যান্ডের একটা যখন আপনি পাওয়ারে বসেন, একটা সিটে আছেন, সেখানে বাংলাদেশের সাথে কি ডিফারেন্স দেখতে পান? ওখানে কি প্রচুর মানুষ সুপারিশ নিয়ে আসে, সারাক্ষণ তদবির চালাচালি করতে হয় নাকি? এখানে হয় একটু অন্যভাবে। যেমন আমি কাউন্সিলে যখন ছিলাম আমাদেরকে রেগুলার সার্জারি করতে হতো ডাক্তারদের মতো। তার মানে আমি সপ্তাহে বা মাসে ২ বার বা ৩ বার আমার একটা নির্দিষ্ট সময় থাকবে আমার অফিসে। যেখানে আমার যে ওয়ার্ডের যারা জনগণ আছেন তারা এসে আমাকে সেখানে তাদের কোনো সমস্যা নিয়ে আসতে পারবেন। তখন আমি তাদের সমস্যাটা তাদেরকে অ্যাডভাইস করার চেষ্টা করব। আচ্ছা। মূলত কাউন্সিলর হিসেবে আমাদের এখানে ৩ টে রোল ছিল। একটা হচ্ছে দ্য কমিউনিটি ফেসিং রোল যেটা। যে কমিউনিটি থেকে বিভিন্ন মানুষ তাদের সমস্যা নিয়ে আমাদের কাছে আসবেন। আমরা তাদেরকে অ্যাডভাইস করা, হেল্প করার চেষ্টা করা। আরেকটা হচ্ছে আপনার কাউন্সিলে, কাউন্সিলে আমাদের যে মিটিং গুলো হয়, কাউন্সিলে আমার ওয়ার্ডের মানুষের পক্ষ থেকে আমি পলিসিগুলোতে ইনপুট দেব। আমাদের যে পলিসি রিপ্রেজেন্ট করছেন প্রেজেন্ট করব। দ্যাটস দ্য সেকেন্ড ওয়ান। থার্ড ওয়ান যেটা হচ্ছে দ্য মোস্ট ইম্পোর্টেন্ট ওয়ান, আমাদের যে স্থানীয় প্রশাসনের যে বাজেটটা হবে, বাজেটটা হচ্ছে দ্য মোস্ট ইম্পোর্টেন্ট ওয়ান। যেখানে আল্টিমেটলি আমাদের পুরো এলাকার সার্বিকভাবে আমাদের কাউন্সিলের যে বাজেটিংটা যেন ফেয়ারলি ওয়েলথ রিডিস্ট্রিবিউট করতে পারে, সঠিক প্রায়োরিটিগুলো যেন উঠে আসে, সেখানে ভূমিকা রাখা। এই ৩ টাই ছিল আমাদের রোল। আমি সেখান থেকে গিয়েও এক্সট্রা অনেক করেছি। ওখানে পলিটিক্যাল রিয়েলিটি ভিন্ন ছিল। আমরা যেহেতু আমাদের এখানে একটু ইমব্যালেন্সড অবস্থা ছিল। ৪৫ জন কাউন্সিলরের মধ্যে আমাদের ৪১ জন কাউন্সিলর এক পার্টি থেকে চলে গেছি। লেবার পার্টি থেকে। সো ইন রিয়ালিটি উই ডিডন্ট হ্যাভ নো অপোজিশন। নো অপোজিশন ৪ জন সো মাত্র। যেটার কারণে আমাদের যে মেয়র ছিলেন জন বিগস, উনার স্বেচ্ছাচারী হয়ে ওঠার সম্ভাবনা প্রচুর ছিল এবং উনি কিছুটা হয়ে উঠছিলেন। ঠিক আছে? তো আমি তখন এই আনঅফিসিয়াল ব্যাক বেঞ্চের রেবেলিয়ন এর রোল প্লে করেছি। এটা আমি করেছি খুবই কনসিয়াসলি। যে আমার কাছে হয়েছে আমাকে স্ক্রুটিনি দিতে হবে আমারই মেয়রকে। যেহেতু এখানে অপোজিশন নাই। সো এতে অনেক কষ্ট হয়েছে ব্যাপারটা। কারণ আপনাকে একদিকে পার্টির রুল ফলো করতে হবে, অন্যদিকে আপনার পার্টির মেয়রকে আপনি অ্যাকাউন্টেবল করবেন। এখানে অনেক আমরা ঢাকাতে এসে শিখেছি আপনারা এটা বলেন যে গুটি পাকানি। এখানে আমাকে মনে করেন আমাদের যে কলিগ আছে তাদেরকে একটু নিয়ে আমরা একটা ওই অপিনিয়নটাতে নিয়ে আসতে হয়েছে যে আমাদেরকে স্ক্রুটিনি দিতে হবে আমাদের মেয়রের অনেক সিদ্ধান্ত। কারণ যার অনেক পাওয়ার থেকে থাকে সে ইজিলি আরাম চায়। সে চাইবে যে আমার সাথে যে এগ্রি করবে তাকে আমি ক্যাবিনেটে নেব। আমি এমন কাউকে ইয়েস ম্যান সব। ইয়েস ম্যান সব। আর এখানে আরেকটা অ্যাঙ্গেল ছিল আমাদের যে এই বাঙালি, নন বাঙালি, মুসলমান, নন মুসলমান মনে করেন সাদা যারা আছে obviously এটা বলা হয়তো অলমোস্ট তাদের দেশ। ওই রেসিজম এর এলিমেন্টটা ছিল। অনেক প্রেজুডিস, অনেক বায়াস এগুলো আমরা পলিটিক্সে মানে ইনস্টিটিউশন আকারে ফেস করতে হয়েছে। সো তারা মনে করেন আপনার যারা ইনকম্পিটেন্ট বা যারা চ্যালেঞ্জ করবে না তাদেরকে ইজিলি পজিশন দিয়ে দেবে। কারণ তারা জানে সে তো আমাকে চ্যালেঞ্জ করবে না। তখন তাদেরকে সেরেমনিয়াল পোস্টগুলো দিয়ে দেবে। আর যারা মনে করেন একটু কথা বলে ফেলবে, একটু রেবেলিয়াস তাদেরকে সাইডলাইন করার চেষ্টা করা হয়ে যাবে। সো ন্যাচারালি আমি কথা বলি বলে আমাকে স্পটলাইটে ফেলা হয়েছে অনেক। আচ্ছা। আমি সেগুলো ডিল করার চেষ্টা করতে হয়েছে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য রিয়েল দ্যাট ওয়াজ মাই স্ট্রাগল। সো ফর মি কাউন্সিলরের রোলটা শুধু প্লে করা ছিল না। এখানে একটা বৃহত্তর পরিসরে একটা মানে রেসিস্ট করার একটা ব্যাপার ছিল যেগুলো ইনস্টিটিউশনাল রেসিজম যেটা এক্সিস্ট করতো এখনো করে। লেবার পার্টি থেকে শুরু করে ব্রিটেনের অন্যান্য অর্গানাইজেশনগুলোতেও। রেসিজমের কথা বললেন, আপনার রেসিজম নিয়েও কিন্তু কাজ করা আছে আমি যতদূর জানি, স্পেশালি ব্ল্যাক লাইভ ম্যাটার যখন জর্জ ফ্লয়েড মারা গেলেন। তো ওই ঘটনাটা একটু বলবেন আমার অডিয়েন্সের জন্য? সো দ্যাট ওয়াজ 2020 কোভিড তখন কিকিং ইন করে জর্জ ফ্লয়েডকে হত্যা করা হলো মিনিয়াপলিসে নৃশংসভাবে। বলতে গেলে ৯ মিনিট তার গলার উপর ওই পুলিশ অফিসারটা হরেন্ডাস একটা মানে সারা হরেন্ডাস, হ্যাঁ। পৃথিবীর জন্য ট্রমাটাইজ একটা ব্যাপার ছিল। রাইট। সো সেটা যখন স্পার্ক করে অনেক প্রটেস্ট হচ্ছিল আমেরিকাতে। আর আমেরিকাতে বিগ কোনো পলিটিক্যাল ইভেন্ট হলে সেটা তাদের নানার বাড়ি আমি বলি। ইংল্যান্ড হচ্ছে তাদের অরিজিন। সো ইংল্যান্ডে এটা টাচ করে। তো আমি তখন কাউন্সিলর অলমোস্ট অন মাই 2nd ইয়ার। আমাদের ইংল্যান্ডে ব্রিস্টল শহরে কোলস্টোনের একটা স্ট্যাচু ছিল। কোলস্টোন ছিল ফেমাস দাসের ওনার। দাস, স্লেভ ট্রেডের সে বেনিফিশিয়ারি ছিল। সো এখানকার যারা অ্যান্টি রেসিস্ট ক্যাম্পেইনার যারা ছিলেন তারা কোলস্টোনের স্ট্যাচুটা মানে ভেঙে নদীতে ফেলে দিয়েছিলেন।
এবং এটা মানে বিবিসি সব নিউজে কোলসন আসছিল। কোন সালের দিকে ছিলেন স্লেভ ওনার? Colston was, I guess, 16th, 17th century. Exact yearটা আমার মনে নেই, but he comes from that era. ওই সময় থেকে। মানে আমি একটু সাইড ট্র্যাক্ট হচ্ছি হয়তো, কিন্তু মানে আমেরিকার ফাউন্ডিং ফাদার্সদের তো দেখি আমরা যে জেফারসন থেকে শুরু করে সবাই তো স্লেভ ওনার ছিল। সো এখানে যেহেতু ওই সময় পিক হয়েছিল ঘটনাটা, সামহাও তারা ব্রিস্টলে সেটা পিক করেছিলেন। মানে এটা এখনো মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এখনো তারা আসলে সিনসিয়ার অ্যাপোলজি দেয় নাই। কারণ হচ্ছে এই আপনি যদি সিম্বলগুলো দেখেন, আমি ওইটাতে আসতেছি। আমি আসি কিভাবে এই রবার্ট মিলিগানের কাছে আসলাম। তো আমি তখন কাউন্সিলর। আমি দেখলাম যে আসলে আমাদের মিনিংফুল কিছু করতে হবে। এই সুযোগটা নিয়ে আমাদেরকে আমাদের ভয়েসটা রেইজ করতে হবে যে আল্টিমেটলি এখানে যে রেসিজম আছে, এবং রেসিজম কিন্তু শুধু আপনার যে এভরিডে লাইফে না। রেসিজমের অনেক চিহ্ন, অনেক সিম্বল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এখনো খুবই ভিভিড। বলেন না দু একটা। যেমন আমি আমার ওই রবার্ট মিলিগানের উদাহরণ দিই। রবার্ট মিলিগান মারা যাওয়ার সময় ৫২৬ জন দাস ছিল ওনার, এবং উনি এই আপনার যে ক্যারিবিয়ান থেকে যে দাস এক্সপ্লয়টেশনের মাধ্যমে যে টাকাটা ওনারা আর্ন করতেন, তাদের এই ইয়ে ছিল ওনার প্ল্যান্টেশন কি প্ল্যান্টেশন ছিল? থেকে, ওইটা থেকে টাকা এনে উনি ওয়েস্ট ইন্ডিয়া কি আমাদের টাওয়ার হ্যামলেটসে একটা ইয়ে আছে, এখানে বড় একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, ওইটা উনি এস্টাবলিশ করেছিলেন। আচ্ছা। এবং যেহেতু সো হি ইজ এ ফেমাস, ওনাকে বলা হয়তো যে জাতির পিতা ডকল্যান্ডের, আমি যে এলাকার আইল অফ ডগস এটাকে বলে, ডকল্যান্ডসের জাতির পিতা। যেহেতু উনি এখানে অফলোড করতো ওনার মালপত্তর গুডসগুলো করে, ওখানে একটা ইকোনমি ক্রিয়েট হয়েছিল, যেখানে পরে সিটির এক্সটেনশন হয়ে এখন ক্যানারি ওয়ার্ফ হয়েছে। আর আমি ওইখানে কাউন্সিলর ছিলাম। তো আমি দেখলাম যে রবার্ট মিলিগানের একটা স্ট্যাচু খুবই গর্বভরে দাঁড়ায় আছে আপনার ওয়েস্ট ইন্ডিয়া কিতে, একেবারে ইয়েতে। তখন আমি চিন্তা করলাম আমি ব্রিস্টলের উদাহরণ আমি ফলো করব না, আমি ভায়োলেন্ট হব না, আমি গণতান্ত্রিকভাবে আমি একটা পিটিশন লিখলাম। আমি লিখে বললাম যে এই রবার্ট মিলিগানের স্ট্যাচু এখানে গর্ভভরে দাঁড়ায় থাকাটা জাস্টিফাইড না। এই যে সভ্য ব্রিটিশ সমাজে আপনারা যদি ওটা বলেন যে আমার কালো ভাই বোন বা আমরা ব্রাউন যারা আছি আমাদেরকে ইকুয়াল অনার, ইকুয়াল সিটিজেন্স রাইট দিচ্ছেন, তাহলে হিস্টোরিক্যালি যারা এই দাসপ্রথার সিম্বল তার স্ট্যাচু কোনো গর্ভভরে এখানে দাঁড়িয়ে থাকবে। আমি চাই আপনারা এই স্ট্যাচুটা মিউজিয়ামে নিয়ে নেন, হিস্ট্রি ইম্পর্টেন্ট। আমি বলি নাই কিন্তু যে নদীতে ফেলে দেন, আমি বলছি এটাকে মিউজিয়ামে নিয়ে নেওয়া উচিত এবং মানুষের সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। কিন্তু এটা পাবলিক স্পেসে গর্ভভরে দাঁড়ায় থাকাটা সভ্য না। আমার পিটিশনটা করার পর প্রায় ৫,০০০ সিগনেচার আমি পেয়ে যাই উইদিন 48 আওয়ার্স। আপনাদের পপুলেশন কিরকম? আমাদের এখানে পপুলেশন অ্যারাউন্ড 250,000। ৫,৫০০। অনেক। ৫,০০০ অনেক। প্লাস তো পুরো দেশ মানে চার্জ ছিল তখন। এটা হিউজ সিগনেচার নাম্বার আমাদের একটা পিটিশনের জন্য। তখন আমার যে মেয়রের কথা বললাম এবং আমার যে কলিগ যারা ছিলেন তারা একটু awkward পজিশনে পড়ে গেলেন। কারণ একদিকে তারা ব্ল্যাক লাইভস ম্যাটার প্রটেস্টকে ডিলিজিট এন্ডোর্স করতে পারছে না পুরো মন থেকে, আবার করার একটা প্রচন্ড প্রেশার আছে যেহেতু পুরো বিশ্ব জুড়ে মুভমেন্টটা হচ্ছে। তো পরে খুঁজে পাওয়া যাইত না। আমি পরে আই থিংক আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন, যে আমাদের সবসময় আলতাফ আলী পার্কে প্রোটেস্ট হয়। আলতাফ আলী পার্ক শহীদ আলতাফ আলীর নামে, ওইখানে আসলে কোনো ওইরকম করে আর ইনফ্লুয়েন্স হয় না। আর এটা ছিল যেহেতু ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের এক্সটেনশন ক্যানারি ওয়ার্ফ যে এলাকাটা, ওইখানে আমি প্রোটেস্ট ডাকছি। আমি বলছি যে আমি 6:30 প্রত্যেক দিন 6:30 পর্যন্ত ইভিনিংয়ে সবাইকে প্রোটেস্টে আসার জন্য আহ্বান জানাচ্ছি আনটিল এই স্ট্যাচুটা সরানো হয় মিউজিয়ামে। এটা দেখার পর আমাকে MI5 থেকে ফোন দেওয়া হয় এবং লোকাল পুলিশ থেকে ফোন দেওয়া হয়, মেয়র অনেক প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে। আমি বলছি না, দিস ইজ মাই ডেমোক্রেটিক রাইট এবং আমি তো মানে গণতান্ত্রিকভাবে ব্যাপারটা করছি। পিটিশন হ্যাঁ, পড়া পিটিশন করেছে এবং আমাদের ডিমান্ড এটা সরিয়ে নেন। তো এখানে অনেক কানাঘুষা হওয়ার চেষ্টা হয়েছে। কাউন্সিল বলে এই স্ট্যাচু আমাদের না, ক্যানারি ওয়ার্ফ গ্রুপ বলে এই স্ট্যাচু আমাদের না। পরে পাওয়া গেছে ক্যানাল রিভার ট্রাস্ট, তারা এটা ওন করে। তাদের ডাইরেক্টর ফোন দিল, আমি বললাম যে লেটস মুভ ইট, আপনারা সরাই ফেলেন, দেন দ্যাটস ডান। কাউন্সিল তখন তাদের এই আমাদের যে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট থেকে মানুষ এনে মানে ক্রেন দিয়ে কেটে স্ট্যাচুটাকে সরিয়ে নেওয়া হয়। It was a celebratory moment and all the media attention and what not. And that was one of my achievement. এবং সেটার পরে এটা চেইন এফেক্টও হয়েছে। পরে দেখলাম স্যার জন খাস। আচ্ছা। স্যার জন খাস আরেকজন আপনার রয়্যাল আফ্রিকান কোম্পানির ডাইরেক্টর ছিল এবং স্যার জন খাসের নামে একটা স্কুল আছে টাওয়ার হ্যামলেটসে, যে স্কুলে বাংলাদেশি সবাই পড়াশোনা করেছে। তো
তো তাদের স্মৃতির সাথে আপনিও এটা পড়েছেন জড়িত। ওখানে না? আপনি আমি তো ওখানে পড়ি নাই, মাই স্কুল হচ্ছে। তো আমি বললাম, ইট ইজ হোল্ড অন, স্যার জঙ্কাসের নামে সেকেন্ডারি স্কুল, এখানে 80% ব্রাউন এবং মুসলমান পড়াশোনা করছে, ওনার নামে তো স্কুল থাকা উচিত না। আপনারা তখন তাড়াহুড়া করে তখন স্কুলে যে গভর্নিং বডির সাথে অনেক নেগোসিয়েশন হয়েছে। এটা চার্চ অফ ইংল্যান্ডের স্কুল ছিল। আমার ইচ্ছে ছিল যে ওটা যেন মোহাম্মদ আলী বক্সের যে উনার নামে যেন স্কুলটা দেয়া হয়। এখানে মেজরিটি মুসলমান মেজরিটি, এবং মোহাম্মদ আলী ইজ এ সিম্বল অফ অ্যান্টি রেসিজম ক্যাম্পেইন। এটা মানে নাই তারা। এটা আমি বলছি যে চার্চ অফ ইংল্যান্ডের স্কুল। মানে আমরা তো বাংলাদেশে অনেক সময় বলি না যে ধর্ম-টর্মে, এখানে ইংল্যান্ডের মতো জায়গায় এখনো প্লেজ এ হিউজ রোল তাদের খ্রিশ্চানডম অ্যান্ড খ্রিশ্চান চার্চেস এন্ড হোয়াট নট। তারা পরে এটাকে নাম চেঞ্জ করেছে ঠিকই, দিছে স্টেপনি অল সেইন্টস স্কুল তাদের খ্রিশ্চান নামে। আমি বলছি ফাইন। নিউট্রাল অ্যাট লিস্ট। হয়ে গেছে। আরেকটা ছিল স্যার জঙ্কাস বিজনেস স্কুল, আরেকটা ছিল এই ইউনিভার্সিটি অফ লন্ডনের। তাদেরকে ইমেইল দিয়ে বললাম যে আপনাদের এখানে আশা করি প্রটেস্টের প্রয়োজন হবে না, তাড়াতাড়ি এড করেন। তারা বলছে তাড়াতাড়ি দে চেঞ্জ দ্য নেম অফ দ্যাট স্কুল। পরে এটা নিয়ে ফলো আপ হওয়ার কথা, কিন্তু ইংল্যান্ডের রাজনীতিও এরকম যে মেয়র সাদিক খান এখনো সাদিক খান বলছিল সে একটা পাবলিক র্যাম রিভিউ করবে, যে পুরো ইংল্যান্ডে যত এই ধরনের স্থাপনা আছে, পাবলিক স্থাপনা, সেগুলো যদি কোনো স্লেভারির সাথে কানেকশন থাকে এগুলো সরিয়ে ফেলা হবে। এটা হয়নি, এখনো পর্যন্ত হয়নি। মানে হুজুগ চলে গেছে ওই এখন। যে চলে গেছে, ওই সময়ের জন্য লং রাসি ফেলে দিয়েছে। এটার সাথে আমার মনে পড়লো যে কিছুদিন আগে আমরা দেখছি শেখ মুজিবের মূর্তি ভাঙা, সরায় ফেলা, জাদুঘরকে ডিসক্রিট করা, তো এটা হয়েছে। তো আমি কানেক্ট করতে পারছি যে একজন যে হিরো ছিল ওখানে স্থপতি আপনার ওখানে মিলিগান, তাই না? তো সেম মুজিবের মতো স্টোরি, যে যুগের সাথে সময়ের পরিবর্তন হয়, মানুষের যে চিন্তাধারায় পরিবর্তন আসে, তো হিরো বিকামস ভিলেন। তাই না? আর রিফ্লেক্ট করে এখানে আসলে আমি জানি এখানে একটা নোয়ান্স আছে যে ওই সময় তো তাদের কাছে হয়তো স্লেভ ট্রেডটা মানে হারাম ছিল না, shall I say? লাইক মানে সোশ্যালি অ্যাকসেপ্টেড ছিল না। তো সে হয়তো সে মানে ইকোনমি তো ওটার উপরেই দাঁড়া ছিল। ওই সময়ের সমাজের সময় হয়তো তার এটা অ্যাকসেপ্টেবল ছিল। এখনকার সমাজের সময় তো আমরা তো হিউম্যান সোসাইটি হিসেবে ইভলভ করেছি, অনেক। তাই না? তো ইভলভ করেছি যখন, তো আমি ওই সময় স্ট্যান্ডার্ডকে সিম্বল হিসেবে কেন রেখে দেব, সেলিব্রেট কেন করব? শেখার ব্যাপার আছে। তার মানে একটা মিউজিয়ামে যেতে পারে, তাই না? তো ব্রিংিং ব্যাক টু শেখ মুজিব কোয়েশ্চেন, এখানে তো আরো ঘর্ষ, এখানে তো ডেঞ্জারাস অবস্থা। শেখ মুজিবের ব্যাপারে তো উই হ্যাভ স্ট্রং রিজার্ভেশন অ্যাবাউট হিজ রোল পোস্ট 71, তাই না? এর আগেরটা হয়তো evaluate করা যেতে পারে, ওনার অনেক ক্রেডিট আছে, 52 movement, later on 69 and 70, which is fine. But ultimately, if you look at the rest of the history, না, যিনি যাকে আপনার ডেমোক্রেসির জন্য দেশের জন্ম হলো, এবং যাকে বলা হলো যে উনি এই দেশের অলমোস্ট জাতির পিতা, হ্যাঁ, সে ডেমোক্রেসি কিল করে ফেললো। জাতির জন্ম হয়েছিল তো গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে এই ম্যানিফেস্ট করার জন্য, উনি হি কিলড ডেমোক্রেসি। সো জিনিসটা এরকম যে এরপরে তো আপনি এমনভাবে ওনার 71 এর আগের রোলটা তো বড় হয়ে যায় না, এত বড় হয়ে যায় না, স্পেশালি যে কারণে ওনার যে আইডেন্টিটিটা ক্রিয়েট হয়েছে তো 71 এর জন্য, এক্স্যাক্টলি। তাই না? তো এই 71 কেই যদি উনি ধূলিসাৎ করে ফেললেন ওনার 3 বছরের 4 বছরের আচরণ, মানে উনি মহাত্মা গান্ধীর মতো বলতে পারতেন, তাহলে থাকতো। সো এনিওয়ে, সো এখানে আমি জানি অনেক ব্যাপার আছে, এগুলোকে মানে খুব সুশীলতা বা রুচি এভাবে ডিফাইন করা হয়। রিসেন্ট যে ডিবেটটা হচ্ছে আপনার, মানে হাউ হাউ ইটস ইনসেনসিটিভটা লাইট ওয়ার্ড হয়ে যায়। যে আপনি চিন্তা করেন যে আপনারা বলছেন যে একটা মানুষকে পাবলিকলি আমার ডিসঅ্যাপ্রুভাল এবং আমার ঘৃণা আমি প্রদর্শন কেন করতে পারবো না, যে আমার ভাইকে বোনকে হত্যা করেছে, যে ছোট তার ইনস্টিটিউশন দিয়ে সে বারান্দায় বসে মেয়ে খেলছিল, তাকে গুলি করে মেরেছে, হেলিকপ্টার থেকে গুলি করে মেরেছে, আর আমি এত সুশীল আমি হব, আমি ঘৃণা প্রদর্শন করতে পারবো না? সো আই হ্যাভ স্ট্রং রিজার্ভেশন ওই যারা সুশীলতার অ্যাঙ্গেল থেকে যারা বলতে চাচ্ছেন যে এটা ডিসটেস্টফুল, রুচি অরুচিকর। অরুচিকর, হ্যাঁ, হ্যাঁ। ও মাই গড, এটা আপনার রুচি। ওনারা যে বলতেছে এটা অরুচিকর, সেটা চূড়ান্ত ধরনের অরুচিকর। আপনি অসম্মান করছেন যারা আলটিমেটলি এখনো এগ্রিভড ফিল করে। এই যে এখনো তো হত্যাকাণ্ড বিচার দেখা- হয়নি, এখন তো বিচারও হয় রিকনসিলিয়েশন না। হয়নি, হওয়ার পরে হলে একটা কথা বলতে চিন্তা পারতো। করেন, সো দে শুড রিফ্লেক্ট। না, আমাকে যদি জিজ্ঞেস করেন, মানে যে কোনো মানুষ
যখন বাইরে থেকে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমি ক্ষমতায় গেলে এটা করব, ওটা করব, একটা আন্দোলনের ডাক দিচ্ছে, সেটা একটা ফেজ। কিন্তু মানুষকে জাজ করার জন্য যে সে ক্ষমতায় যাওয়ার পরে কি করেছে, সেটা দিয়েই জাজ করতে হবে। অন দ্যাট নোট মুজিবকে অবশ্যই আমাদের ৭২ থেকে ৭৫ জাজ করতে হবে। কারণ তখন সে ক্ষমতায় ছিল। তো মুজিবের তো একটা ফিলোসফি আছে যেটাকে মুজিববাদ বলে আমরা জানি। মুজিববাদ নিয়ে আমি আলোচনা করতে চাই না। কিন্তু আপনারটা জানতে চাই। আপনার পার্সোনাল ফিলোসফি কি পলিটিক্যাল ফিলোসফি? আমার নাগরিক হিসেবে আমার রাষ্ট্রের সাথে আমার একটা চুক্তি আছে। এই 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 চুক্তিটা যেন আল্টিমেটলি অনার করা হয়। দ্যাটস মাই পলিটিক্স। এবং এতে আমি নাগরিক হিসেবে আমার ধর্ম, আমার বর্ণ, আমার পরিচয় এগুলোতে যেন কোনো ডিসপ্যারিটিস, ডিসক্রিমিনেশন না আসে। প্লুরালিজমটা আপনি সাপোর্ট করছেন তার মানে? 100% এবং ওইখানে আমাদের নাগরিক হিসেবে আপনি আমাদের রাষ্ট্রটা আমাদেরকে সার্ভ করবে, শাসন না। এখানে এটা কিন্তু বোঝা খুবই তো মনার্কি না, সার্ভ তো করতেই হবে। এটা তো শাসন করার জায়গা নাই। হ্যাঁ, so কিন্তু আমাদের এই that's my politics. That's what I believe in. ইকোনমিক ভাবে আপনি কি লেফট লিনিং, রাইট লিনিং? আমি আসলে এই ব্রড যে philosophical umbrella গুলো আছে ওইভাবে নিজেকে এনভেলপ করি না। বাট in terms of broadly speaking আমি মনে করি the wealth has to be redistributed fairly. That should be the core goal. এখন আমাদের যে মডার্ন স্টেট সিস্টেমগুলো দেখা যাচ্ছে আপনার আলটিমেটলি or in a capitalist সিস্টেমে আলটিমেটলি ধনীরা ধনী হচ্ছে, গরিবরা থেকে যাচ্ছে এবং ধনীরা ধনী হওয়ার কারণে রাষ্ট্রযন্ত্রকে এক্সপ্লয়েট করছে। তার মানে গরিবের টাকা নেয়ার একটা চ্যানেল সৃষ্টি করে ফেলছে। বাংলাদেশের একটা আইডিয়াল এক্সাম্পল আপনি দেখেন। আমরা অনেক টাকা, অনেক সম্পদ কিন্তু অলিগার্করা নিয়ে গিয়েছে। তো আমার ইকোনমিক ইয়েটা হবে যে আলটিমেটলি স্ট্রং পাবলিক সার্ভিসেস, যে আলটিমেটলি রাষ্ট্র যেন ওয়েলথ রিডিস্ট্রিবিউশনে এনশিওর করে যে মানুষ যেন বঞ্চিত না হয় তার বেসিক রাইটস থেকে। সো রাষ্ট্রের প্রথম কাজই হবে আলটিমেটলি আমার কন্ট্রাক্টের জন্য, নাগরিকের সাথে কন্ট্রাক্টের জন্য আমার যে ফান্ডামেন্টাল যে নিড যেগুলো আছে, আমার হেলথ, আমার এডুকেশন, আমার সিকিউরিটি, মাই প্রসপারিটি, এগুলো যেন নিশ্চিত করে। সো that's my sort of economic position in a sort of nutshell. ইন জেনারেল আপনি ক্যাপিটালিজমের সাথেই আছেন, কিন্তু বেসিক যে I'll say Human welfare necessity. capitalism. Welfare So capitalism. more like welfare capitalism. So capitalism on a state level justified only when it's for the welfare of the public, not for the big business and big rich. কিন্তু কোথাও তো হয় না এভাবে আসলে। That's idealism. একটা যে মানে আকাঙ্ক্ষা থাকে। আকাঙ্ক্ষা থাকে এবং এই ২৪শে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কিন্তু এরকমই ছিল কাইন্ডা, যে সমান সুযোগ, সমান অধিকার এবং মানে একজন অনেক বড়লোক হয়ে যাবে, একজন অনেক কম বড়লোক হবে বা খেতে পারবে না, এটা তো আমরা চাই না। তো সে জায়গাটায় আপনি তারপরে বাংলাদেশের পলিটিক্সের সাথে ইনভলভ কিভাবে হলেন? এটা একটু বুঝতে চাই যে ইংল্যান্ডে পলিটিক্স করা একজন মানুষ বাংলাদেশে কেন আসতে চাবে? ওখানে কি আপনার মানে মানে ভাত পাচ্ছিলেন না এরকম কিছু? সেটা আসলে ইংল্যান্ডের পলিটিক্স যতক্ষণই করেছি I enjoyed it. I enjoyed making a difference. আর আমার সবসময় একটা ইচ্ছে ছিল ইংল্যান্ডে যাওয়ার পর থেকে all this life, all the education, training, political exposure সবসময় আমার back of my mind এতে ছিল যে কখনো হয়তো আমি আমার মাতৃভূমিতে ফিরে আসতে পারবো এবং আমার যদি কিছু আমি শিক্ষা থেকে থাকে, ট্রেনিং থেকে থাকে সেগুলো যেন আমি ব্যবহার করতে পারি আমার মাতৃভূমির উন্নয়নের জন্য। এছাড়া আপনার ফ্যাসিস্ট শাসনামলের সুযোগ ছিল না। এরপরে ওইখানে থেকেও আমি কিন্তু সবসময় কানেক্টেড ছিলাম। নিউজ পেপার পড়তাম। ওইখানে থেকেও মাঝে মধ্যে ২ একটা প্রোটেস্ট করেছি। যখন কোটা বিরোধী আন্দোলনের সময় আমি তখন ১৮ সালে, রাইট? ১৮ সালে হুম। আমি আলতাবাড়ি পার্কে গিয়ে একটা স্পিচ দিয়েছিলাম। তখন নূর, রাশেদ তাদের নাম আসছিল। আমি মনে আছে তখন আমাকেও মানে I had to go through some pain. ঠিক আছে? ওই সময় ছিল। তো এখন তো জুলাই আসার পর আমরা ওইখানে বসে জাস্ট লাইক আমাদের যে ২ কোটি অনেক মানুষে আমরা যারা ডায়াসপোরাতে ছিলাম আমরা খুব পেইন ফিল করেছি। যে আমাদের বাংলাদেশীদের যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে। স্পেশালি কারফিউ দেওয়ার পর তো সবাই পাগল হয়ে গেছিল যে কোনো মানে কমিউনিকেশন নাই। it was very, very painful. আমাদের পেইনটা একটু ভিন্ন আরো। কারণ আমরা তো হেল্পলেস। আপনারা তো মনে করেন এখানে বসে জয়েন করে ফেলতে পারছেন। মিছিলে চলে যাচ্ছেন, কিছু করছেন। ওইখানে বসে I tried to find a campaign called Bangladesh Solidarity Campaign. ওইখান থেকে we tried to lobby or counter the propaganda যেটা আওয়ামী লীগের মেশিন করার চেষ্টা করছিল with the Western media and Western political stakeholders. আমরা চেষ্টা করেছি সত্যটা তুলে ধরার জন্য।
That's what world could do. So জুলাইতে তো পরে তো আর দেশ স্বাধীন হলো। And on 5th of August almost like we seen independence. কিন্তু এরপরে যেটা আমার মনে হলো যে আপনার কোনো জিনিস সরানো বা ভাঙা হয়তো যায়, গড়াটা হয়তো একটা লং টার্মের প্রসেস। সো একটা প্রটেস্ট মুভমেন্টের এনার্জিটাকে আপনাকে একটা স্ট্রাকচার্ড একটা পলিটিক্যাল পার্টিতে রূপ দেওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে কঠিন কাজ। সো সেই জন্য আমার ভাবনা, আমি I was procrastinating কি করবো, আমি কি দেশে চলে আসবো। So I tried to get to know the brothers in Dhaka. দেশে কি কানেকশন ছিল তখন? Connection established আমি through Facebook, through online আমি সবাইকে জানার চেষ্টা করেছি। Then I met Dr. Tasnim Zara, Khaled and many others. And then, fortunately I was included in the Jatiyo Nagorik Committee. Somebody reached out to you? Somebody reached out, yes. And then I thought আমার যে লেবার পার্টির বা আমার যে ব্রিটিশ রাজনৈতিক যে অভিজ্ঞতাটা আছে সেটা এখন আমার শেয়ার করার সুযোগ আছে, যে কারণে পরে দেশে চলে আসা about 25-26 days ago। সে কারণে আমরা জানি 6 মাস হয়ে গেছে, পার্টিটা এখনো হচ্ছে না, বা পার্টিটা হলেও যেন পার্টিটা যাতে গতানুগতিক পার্টি না হয়, কারণ পুরো দেশ জাতি সবাই তাকিয়ে আছে যে যাতে নতুন বন্দোবস্ত নিউ একটা নিউ সেটেলমেন্ট সেটেলমেন্ট যেন প্রেজেন্ট করা হয়। এই জন্য পার্টিটা, এটা ভালো খবর যে রাশ করে করা হয় নাই। You would rather get it right, take your time, than just do something in a whim. So hopefully something great will come from it. সেখানে আমার so I'm feeling great যে যেহেতু আমি পলিটিক্যাল অ্যানিমেল। ইংল্যান্ডের রাজনীতি কি, আমার দেখা যাবে আমার 3-4টা ইমেল আসবে, তার বিল্ডিং এ লিফট কাজ করতেছে না, আমার বুড়া দাদা দাদি বলবে, ওগুলি নিয়ে আমার সারাদিন চলে যাবে। অথচ এখানে হয়তো I can make a bigger difference, অনেক বড় ইম্প্যাক্ট করার জায়গা impact আছে। করার জায়গা আছে। So সেজন্য আমার বেছে নেওয়া যে আমি দেশে I want to really come back properly. এখানে this is the first stint and it's looking more likely this is where I will devote my life to. Yeah, So আপাতত আপনি ঢাকায় সেটেল বা বাংলাদেশে সেটেলড। ধরতে পারেন। Yes. ওয়াইফকে নিয়ে আসবেন? She is a politician. She loves Bangladesh as well. She fully supports me. উনি সাপোর্ট করে, উনি ওইখানে কাউন্সিলর। It's her call. আমি আসলে নিয়ে আসার দায়িত্ব আমার না, বাট she is supportive. উনি যদি সিদ্ধান্ত নেন আসবেন, এটা তো অবভিয়াসলি খুবই ভালো হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমার একটু মনে পড়লো যে কয়দিন আগে নাগরিক কমিটির যে মুখপাত্র সামান্থা, জি। তার একটা মিসকোটেড ডায়ালগ নিয়ে অনেক বিতর্ক হলো। আপনি ফলো করেছেন বোধহয়, প্রথম আলোতে মিসকোট করেছিল যে নারী পুরুষের সম্পত্তিতে সম অধিকারের ব্যাপার। তো আপনি যখন বললেন যে ওয়াইফকে আনবো কি আনবো না সেটা তার ব্যাপার, যেটাকে আমি যেমন রেসপেক্ট করি আপনি রেসপেক্ট করেন, কিন্তু অ্যাপারেন্টলি বাংলাদেশে অনেকে রেসপেক্ট করে না এইভাবে, যে মনেই করে যে ওয়াইফ হলে তো স্বামী যেটা করবে সেটার সাথেই যাবে, বা ওয়াইফের সম্পত্তিতে সম অধিকার থাকা উচিত না। তো এই জায়গাটা আপনি কিভাবে দেখেন যে এখন যেটা হচ্ছে অধিকার থাকা নিয়ে সমস্যা নাই, কিন্তু সম হলেই কেন সমস্যা হচ্ছে? আমরা তো সাম্যের জন্যই বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম। এখানে it's a very two thing here. জিনিসটাকে দুভাবে দেখতে হবে আপনার। একটা হচ্ছে যে আপনার ওভারঅল পপুলেশন তারা কিভাবে তাদের ফিলোসফিক্যাল সাবস্ক্রিপশনটা আসে একটা রিলিজিয়াস ডিভোশনের মাধ্যমে, যেখানে আমরা we have to be very careful in how we deal with that emotion. এখানে ম্যাচিউরলি ডিল করতে হবে। এখানে সুইফটলি আমাদের বলে ফেললে হবে না আমরা এটা পরিবর্তন চাই, আধুনিকায়ন চাই, এটসেট্রা। ইটস এ বিগার ডিবেট, যে ডিবেটটার প্রেক্ষাপট আপনার পলিটিক্যাল স্ফিয়ার এখনো না, যেটা আমি বিশ্বাস করি। সুতরাং সেখানে আসলে ইন ডিটেলসে যাওয়াটা আর মানে প্রেক্ষাপট নেই বা সুযোগ নেই। আপনার পার্সোনাল অপিনিয়ন কি? আপনার কি মনে হয় যে ছেলে মেয়ের সমান অধিকার থাকা উচিত সম্পত্তিতে? এটা আমার আসলে এই বাংলাদেশের প্রেক্ষাপটে বা এখানে যে বাংলাদেশ রাষ্ট্রে বসে বা এখানে আমি যদি বলি, আমি কাকে বলছি? আমি কি রাষ্ট্রকে বলছি, নাকি আমি সামাজিকভাবে বলছি, রাষ্ট্রকে বলছি। নাকি পার্সোনাল স্ফিয়ারে বলছি? রাষ্ট্রকে আমি বলবো যে রাষ্ট্র আলটিমেটলি এই জিনিসটা ডিল করার মতো ক্যাপাসিটি এখন নেই, যে আলটিমেটলি এটাকে ডিল করার মতো ক্যাপাসিটি বাংলাদেশের রাষ্ট্রের নেই, বা পলিটি আকারে এই যে জিনিসটাতে এঙ্গেজ হওয়ার মানে হচ্ছে আমরা এই ডাইভার্ট হওয়া, ডিসরাপ্ট হওয়া। Now is not the right time to talk about it. এক্স্যাক্টলি। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা একটা হতে পারে, আমরা ব্যক্তিগতভাবে ডিবেট করতে পারি, থিওলজিক্যাল ডিবেট হতে পারে, যে আমরা কি ভাবি, হোয়াট মানে আই হ্যাভ মাই পার্সোনাল ওপিনিয়ন যেটা। কিন্তু এটা আমি কখনোই এখন এই পলিটিক্যাল পরিসরে সেটা আমি আনবো না, বলবো না। ঠিক আছে? এখন হতে পারে, আমি কি বুঝাতে পারলাম? একদম এটা বুঝাতে কেন? পারছেন। কারণ হচ্ছে এটা ওয়াইজ না। এক নম্বর হচ্ছে আমি কোয়ালিফাইড না।
ঠিক আছে? কারণ আল্টিমেটলি যেহেতু আমি কোয়ালিফাইড না ওই ব্যাপারে, আমি দেওয়া মানে একটা ডিবেট স্টার্ট করা যেখানে আমি যোগ্য না। ঠিক আছে? সো I this is why I sort of suspend my judgment in interacting. বাট আমার একটা বিলিফ আছে। আমার আম্মা devoted মুসলিম। আমি নিজেও এই 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 ইউ নো এই স্ট্রং মুসলিম ইন টার্মস অফ বিলিফ। প্র্যাকটিসটা হয়তো ওরকম করা হয়ে ওঠে না। আর বাংলাদেশে আমাদের যেটা বুঝতে হবে যে জিনিসটা, এই বাংলাদেশে কপি পেস্টেড যে ইসলাম বা অনেকগুলো যে ব্যাপার আল্টিমেটলি ইসলামকে প্রেজেন্ট করা হয়, পলিটিসাইজেশন যেটা করা হয়, এটা কিন্তু করা হয় না আমাদেরকে কোনো কনস্ট্রাকটিভ ফিউচারে নিয়ে যাওয়ার জন্য। ভোট, হ্যাঁ। সো এইজন্য এটা ইটস এ ট্র্যাপ। আমি দেখি আমাদের দেশে বাংলাদেশে মানুষরা, ইভেন মুসলমান আমার যে ভাইয়েরা জান দিয়েছে যারা মাদ্রাসায় পড়ছে, তারাও অনেক টলারেন্ট। A huge tolerant than many Muslims I have seen in Middle East or even in England. So এটা আমাকে অনেক অনেক মানে প্রাউড ফিল করায়। কিন্তু আমি একটা টেন্ডেন্সি আমি দেখেছি যে ডিবেটটা কন্টিনিউয়াস অন রাখা হয়, যেটা আমাদের সবাইকে ইন্টারেস্ট সার্ভ করে না। এজন্য আমি মনে করি সবারই উচিত যে শুনেন আমাদের এখানে ডোন্ট ডিভাইড আস নাও। That's not the pressing question. Question here is আমরা পোস্ট রেভলিউশনে আমরা বিচার কিভাবে করব, নতুন দলটা কিভাবে করব, রাজনৈতিকভাবে কিভাবে আমরা আমাদের একটা বেটার গভর্নেন্সের দিকে আমরা যাব। তো যেই মুহূর্তে এই ইস্যুগুলো চলে আসে, কনসিয়াসলি আমাদের বলা উচিত দ্যাটস নট দ্য এজেন্ডা। মানে শাহবাগ আর শাপলা চত্বর আলাদা করার কিছু নাই এখন। দ্যাটস নট দ্য এজেন্ডা। এটা এজেন্ডা আসলেই আমরা ডাইভার্টেড হবো, আমাদের অ্যাটেনশনটা অন্যদিকে চলে যাবে। অনেক মানুষ আছে যারা শাহবাগে গিয়েছিল, পরে রিফ্লেক্ট করেছে, যারা এখন এই ২৪-এর গণঅভ্যুত্থানে বড় ভূমিকা রেখেছে, তাই না? একদম। এবং আমি দেখেছি সবথেকে বিউটিফুল জিনিস যেটা, এটাকে আমি বলি জুলাই কনসেনসাস। যে জুলাইয়ে ৫ তারিখ বা জুলাইয়ের এই দিনগুলোতে আমার নেকাব পরা বোন বের হয়েছে, আমার জিন্স পরা বোন বের হয়েছে, একসাথে তারা ফাইট করেছে। আমার হিজাব পরা মা এসে পানি দিয়েছে, আমার চাচা কেঁদে জায়নামাজে নামাজ পড়েছে যাতে আমরা নাজাত পাই আমাদের এই ভিশিয়াস মনস্টারের কাছ থেকে, তাই না? আমার আরেকটা আঙ্কেল যে হয়তো রবীন্দ্রসঙ্গীত গায়, সেও বের হয়েছে। সবাই। And that is the consensus we have to stick on to. At the moment, anybody try and sort of instill all these things, that's not in our interest. ডিভাইড অ্যান্ড রুল তো একটা পুরনো প্র্যাকটিস এবং আমাদের মধ্যে অনেক বিভেদ আছে, এটা থাকবেই। ফিলোসফিক্যাল বিভেদ থাকবে, কিন্তু আল্টিমেটলি যেগুলো একমত হতে পারে ওগুলো সমস্যার সমাধান করে ফেলি, এগুলো পরের জন্য তুলে রাখা যায়। আমি যে কনসেনসাসের ব্যাপারটা আমি আপনাকে বলি, জিনিসটা এরকম যে আমি এটাকে বলি জন রোলস, আমেরিকান ফিলোসফার, আই এম এ বিগ ফ্যান অফ হিম। ওনাকে বলি যে ওভারল্যাপিং কনসেনসাস। যে আপনি সাকিবের সাথে আমার হয়তো 40% কনসেনসাস আছে, 60% হতে পারে আপনার, হতে পারে লেফট ও রাইট, আমার 60% হতে পারে। ওই 60%-এ আমাদের দ্বিমত আছে, আমরা ডিবেট করবো অ্যান্ড হোয়াট নট। বাট ফিউচারে যাওয়ার জন্য আমরা কিন্তু আগায় যাব এই 40% ঐক্যের জায়গা থেকে। ওই যে ঐক্যের বৃত্তটা নিয়ে আমরা আগায় যাব। যে মুহূর্তে এই ঐক্যের বৃত্ত থেকে আমাদেরকে সরায় আমাদেরকে অন্য এজেন্ডা দেওয়া হবে, আলোচনা করতে বলা হবে, অ্যালার্ম বাজা উচিত যে না, ডিং ডিং ডিং। কারণ তখন হবে কি, এটা যাওয়ার পর দেখা যাবে কেন আপনি আমি ভাই না, সেই কোয়েশ্চেনটা চলে আসবে। কিন্তু আমি চাই ফোকাসটা থাকবে কেন আমরা ভাই, সেই আলোচনাটা, সেই ঐক্যের জায়গাটা আগায় নিতে হবে এবং রাজনৈতিক পরিসরে এটা করতে হবে। এবং এই জায়গায় আরেকটা জিনিস আমি বলে রাখি, আমি দেখেছি কনসিয়াসলি আমাদের দেশের অর্ডিনারি মানুষ যারা আছে সবাই পিসফুল, টলারেন্ট, সবাই সবার সাথে সহাবস্থান চায়। কিন্তু আমাদের যে ইন্টেলেকচুয়াল ক্লাস আছে, তারা they are quite deprived at times of really foreseeing the consequences that arise from their naivety. হ্যাঁ, তারা রুচি-টুচি এই অনেক ডংডাং নিয়ে আসেন। I'm sorry, they are the problem. তাদের উচিত বলা যে না, আমার কালেকটিভলি আমরা রাষ্ট্র হিসেবে মুভ ফরওয়ার্ড করার জন্য ওই কনসেনসাসটার জন্য আমি দায়িত্বের সাথে ধরে রাখি। কিন্তু অনেকে ইনস্টিগেট করেন, সেটা দুদিক থেকে হয়তো হয়। they should be held to account যে আপনি আপনার ইন্টেলেকচুয়াল বুর্বকের কারণে আপনি জানেন যে আপনি আমাদের ঐক্যতে মানে সমস্যা নিয়ে আসছেন। and they should be really put to spot. এবং আরেকটাকে কালচারাল এলিট বলেন আপনি। আর যেহেতু ওইখানে ওনারা তারা মনে করে যে তারা দে আর সো সুশীল অ্যান্ড সো চাপায়া দিতে চায়, তারা they degrade other people. আমি দেখেছি, আমি নিজে দেখেছি যে কিভাবে 15 years ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় ধরে ছিল, একটা মেজরিটি একটা মুসলমান দেশে তার ধর্ম নিয়ে সে কমফোর্টেবল ছিল না। বাস্তবতা তো এটা, এভিডেন্স আছে। মানে আমাদের ধর্মনিরপেক্ষতা ছিল হিন্দুইজম চাপাদের একটা জিনিস। একটা জিনিস জানছেন, এবং এটা হয়েছে, মানে বিশ্বাস করতে পারেন। সো এটা একটা পরে রিয়াকশন হবে।
ডেঞ্জারাস এটা কেন? একটা পর্যায়ে তাকে আপনি এমনভাবে এগ্রিভ করবেন, সেটা যদি গণতান্ত্রিক মাধ্যমে সে এটা নিয়ে ডিল করতে না পারে, তখন সে রেডিক্যাল হবে। তো সেটার জন্য দায়িত্ব কিন্তু তাদের। এবং ওই প্রজেক্টটাই কিন্তু ছিল শেখ হাসিনার। এই প্রজেক্টটাই কিন্তু ইউনো আরএসএস হিন্দুত্বরা নেবে এবং আমাদের রাষ্ট্র হিসেবে আমাদের যে সভরেনিটি রক্ষার এগেইনস্টে যারা, আমাদের এনিমি যারা, দ্যাটস হোয়াট দে ওয়ান্ট টু ডু এবং এটা আমাদেরকে কনসিয়াসলি অলওয়েজ রেকগনাইজ করতে হবে। তাহলে বাংলাদেশের ফরেন রিলেশন আমাদের তো এককালে ছিল সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, কিন্তু ইন রিয়েলিটিতে জানি একটা সার্বভৌম রাষ্ট্র, একটা সোভারেন নেশন, মানে পোটেনশিয়ালি সবাই আমার এনিমি, তার সাথে ইকুয়াল ফুটিংয়ে চলতে হবে। তো আপনারা কিভাবে দেখেন আপনাদের যে পলিটিক্যাল পার্টিটা ফর্ম হচ্ছে সেটা যদি কখনো ক্ষমতায় যায়, ধরেন ক্ষমতায় চলে গেছে, হাউ উড ইউ ডিল উইথ আওয়ার নেইবার্স, চায়না, ইউএসএ, কিভাবে? সো সবার সাথে বন্ধুত্ব অটোমেটিক্যালি চলে আসে অলমোস্ট লাইক সাবমিসিভ। এটা সাইকোলজিক্যালি ইটস এ রং ওয়ে টু অ্যাপ্রোচ ইট। মানে আমি প্রথমেই আসছি সবার সাথে আমি বন্ধুত্ব করব। নো, বন্ধুত্বটা একটা ডেভেলপের জিনিস, এটা ডেভেলপমেন্টের জিনিস। আমি সবার সাথে বন্ধুত্ব করতে ইচ্ছুক অনলি ওয়েন আমরা মিউচুয়াল রেসপেক্ট থাকবে, আমাদের যখন মিউচুয়াল ইন্টারেস্টে সার্ভ করবে। সুতরাং এটা আমার কাছে মনে হয় ইটস এ পুয়ার লাইন, ইন্টেনশন ইজ রাইট। সো আমাদের ফরেন পলিসি যেটা হওয়া উচিত পার্টির, যেটা এখনো নিশ্চিত হয় নাই, সো আমি আমার পার্সোনাল ক্যাপাসিটি থেকে বলছি, obviously I will try and sort of argue for this position is that আমাদের এই ভূতাত্ত্বিক বা আমাদের যে জিওপলিটিক্যাল রিয়ালিটিতে আমরা দেখেছি যে আমাদের অনেকে বলা হয় যে মনে হয় আমাদের সেলফ ডিটারমিনেশন ইজ সেটেলড। সবার সাথে তো বন্ধুত্ব চাইলে হবে না, নাও তো হতে পারে। আপনি একটা খারাপ প্রতিবেশীর সাথে কি আপনি বন্ধু হতে চান না, তাহলে আপনি এটা কেন বলবেন? সো আই থিঙ্ক আমাদের যেটা হবে যে ইট শুড বি অন দ্য বেসিস অফ ন্যাশনাল ইন্টারেস্ট। We want to respect you and in return we want you to respect us এবং আমাদের দুপক্ষের রেসপেক্টের মাধ্যমে আমরা আমাদের আলটিমেটলি কালেকটিভ যে প্রেজেন্স যেটা আমাদের আছে জিওপলিটিক্যালি, আমাদের অনেক ইন্টারেস্ট লিঙ্কড আছে, যেমন ইন্ডিয়ার সাথে বলেন বা মূলত ইন্ডিয়া আমাদের প্রতিবেশী। সো সেখানে দেখেন আমাদের সেলফ ডিটারমিনেশনে আমাদের বলা হয়ে থাকে আমরা রাষ্ট্র হয়ে গেছি। আমরা কি পুরো পরিপক্ক রাষ্ট্র হতে আমাদের তো বাধার সম্মুখীন হয়েছে। সো আমরা যে মনে করতে পারি না, আমি এখনো মনে করি আমাদের কমপ্লিট সেলফ ডিটারমিনেশনে মানে কন্টিনিউয়াস বাধা প্রদান করা হয়েছে গত 53 বছরে এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মাধ্যমেই হয়েছে। মানে মুক্তিযুদ্ধের সময় যে একটা চুক্তিপত্র সৈয়দ নজরুল ইসলাম সাইন করেছিলেন, অজ্ঞান হয়ে গেলেন যখন, তো এখানে আর্মি থাকতে পারবেন এটা বলা হয়েছিল। চিন্তা করেন। সো আমাদের সেলফ ডিটারমিনেশনটা এখন হয়তো কমপ্লিট হবে 24-এর পরে। আমরা যারা আছি আমরা মনে করছি যে না, আমরা ইকুয়াল ফুটিংয়ে থাকতে চাই। আমাদের ইন্ডিয়ান জনগণের সাথে তো আমাদের কোনো দূরত্ব নাই। আমরা ইন্ডিয়ান কালচারের অনেক জিনিস আমরা সেলিব্রেট করতে পারি। ইন্ডিয়ান ক্রিকেট টিমকেও কেউ ভালোবাসতে পারে। কিন্তু ইন্ডিয়া একটা রাষ্ট্র হিসেবে আমার রাষ্ট্রকে যদি সেলফ ডিটারমিনেশনে বাধা দেয় তার এজেন্সির মাধ্যমে, আমার দেশের রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স করার মাধ্যমে, সেটা আমি বলি ট্রিজন শব্দটা আসে না। আমি দেখলাম না যে কোনো ডিবেটে ট্রিজনের বাংলাটা কি আমার মনে পড়ছে না। দেশদ্রোহিতা। দেশদ্রোহিতা। সো আওয়ামী লীগ তো দল হিসেবে দেশদ্রোহী। অবশ্যই। আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষ যারা সাবস্ক্রাইব করে তারা দেশদ্রোহী এবং আমি জানি না বাংলাদেশে এই আইন আছে কিনা আমি জানি না। দেশদ্রোহিতার কারণে তাদের বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের এমপিরা গিয়ে বলেছে তারা নমিনেশন নিয়ে আসে ইন্ডিয়া থেকে। তারা এটা তো দেশদ্রোহিতা। তারা যদি কোঅপারেট করে থাকে ফরেন রাষ্ট্রের সাথে যেটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে কম্প্রোমাইজ করে। সো আমাদের ফরেন পলিসি উই উই ডোন্ট সে আমি সবার সাথে বন্ধুত্ব চাই। এটা আসে একটা দুর্বল পজিশন থেকে। তার মানে আমি দুর্বল, আমি সবার সাথে বন্ধু হয়ে থাকতে হবে, তখন আপনারা আমাদেরকে বেটার ট্রিট করবেন। না কেউ আমাকে মাইরো না। হ্যাঁ, কেউ আমার মাইরো না। এটা তো ভালো রেজাল্ট বয়ে আনে নাই। কিন্তু রিয়েলিটিতে সামনে তো আমরা দেখতে পাচ্ছি চায়নার ইকোনমি আমেরিকার ইকোনমি থেকে বড় হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। সো এই যে একটা ওয়ার তো চলছে, ট্রাম্প আসার পরে আরো বাড়ছে, ট্যারিফ এক গাদা ধরাই দিচ্ছে। সো এই আমেরিকা এবং চায়নার রিলেশনটা আমরা কিভাবে ব্যালেন্স করতে পারি? ব্যালেন্স যেটা হচ্ছে আমরা আমাদের ইন্টারেস্ট, আমাদের পলিসি যেটা হওয়া উচিত যে আল্টিমেটলি ইটস ইন চায়নাজ ইন্টারেস্ট, ইটস ইন আমেরিকাজ ইন্টারেস্ট যে আমরা যে জায়গায় আমরা কমপ্লিমেন্ট করি ইচ আদারকে, সেটা ইকোনমি বলেন। আমেরিকা ইনভেস্ট এ হিউজ চাঙ্ক অফ মানি, চায়না অলসো ওয়ান্ট টু বি আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার। ঠিক আছে, এটা আমাদেরকে উইথ প্র্যাগম্যাটিজম ডিল করতে হবে। Wherever I get a better deal, I will have probably more economic relations with them, right? আমাদের প্রোগ্রেস করার জন্য। এতে করে আমরা we don't want to get into a spat
আমি আমেরিকাকে ভালোবাসছি বেশি বলে চায়না ঘুষা করে ফেলবে, চায়নাকে ভালোবাসছি বলে আমাকে আমেরিকা ঘুষা করে ফেলতে পারে। ওই ম্যাচুরিটির প্রয়োজন আছে। আর চায়না এবং আমেরিকার রিলেশন তো খুব স্ট্রং। চায়না মনে হয় সবথেকে ম্যাক্সিমাম এক্সপোর্ট করে আমেরিকাতে। আমেরিকান ইকোনমি উইল কোলাপস যদি চায়না তাদের কোনো অনেক এক্সপোর্ট বন্ধ করে ফেলে। আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ক্যাম্পেইন ১ম এ জানে চায়নাতে। কারণ আমেরিকান যে ক্যাপ তৈরি করে বা প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনের যতগুলো অ্যাক্সেসরিজ যে করে প্রডিউস করে এগুলো সব চায়নাতে প্রডিউস হয়। তো আমাকে তো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দোজ কনটেক্সট এবং এটা আমরা আন্তর্জাতিক পরিসরে যেটা আমাদের একটা জিনিস হয়েছে যে আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আমাদের হয়ে অলমোস্ট আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্টারন্যাশনাল স্টেজে নেগোশিয়েট করে। যেমন ভাবটা এমন যে সে আমার ছোট ভাই আছে, তার কোনো নিজস্ব সে নাই, আমরা যা বলবো তা। এবং সেটা এখন কিন্তু শেষ হয়ে যাবে। আমরা আমাদের যে সেলফ ডিটারমিনেশনের পেনাকলে পৌঁছাচ্ছি, স্পেশালি আমাদের জেনারেশন। আমরা যারা এই ফ্যাসিস্ট রেজিম থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছি। সো ইন্টারেস্টিং টাইম লাইজ অ্যাহেড এবং আমরা সেদিকে আগাবো। এবং আমার কাছে মনে হয় যে আমরা এই যে বিরাট একটা রাজনৈতিক যে ভ্যাকিউম ছিল, এই ভ্যাকিউমটা এখন ফিল হবে আমাদের জেনারেশনের দ্বারা, আমাদের নতুন পার্টিটা যদি আসে। এই যে নতুন জেনারেশন, নতুন পার্টি এবং ঐক্য ধরে রাখার একটা কথা বলছেন। নাগরিক কমিটি যখন ফর্ম হয়েছিল একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে নাগরিকদের, তখন কিন্তু এটা একটা অনেক আশা ছিল দেশের মানুষের মনে। কিন্তু অনেক প্রায় ৫ মাস হয়ে গেল হওয়ার পরে, সেপ্টেম্বরে হলো ৭ তারিখে। এই জিনিসটা কিন্তু দেখা যায়নি। এটা অনেকেই মনে করছে, স্পেশালি যাদের বয়স 30-40 উপরে, তারা মনে করছে যে এটা একটা সীমিত গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ আছে। তো এখানে কি আসলে ঐক্য ধরে রাখার জন্য কোনো চেষ্টা করা হচ্ছে বা আসলে কি হচ্ছে? why was it formed এবং এখন একটা পলিটিক্যাল পার্টি হচ্ছে, কেন হচ্ছে এটা একটু যদি বলেন আপনার ঠিক। আচ্ছা, প্রথম হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটির ব্যাপারে এখনই আসলে কোনো conclusionary remark একটু প্রিম্যাচুর হয়ে যাবে। অবভিয়াসলি নাগরিক কমিটি হিসেবে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করার পর এটা গ্র্যাজুয়ালি এক্সপান্ড করছে। আমাদের ৩ এবং ৪ টা ফেজে এখন আমরা 188 সেন্ট্রাল কমিটি মেম্বার। আমাদের প্রায় ২৫০ থেকে উপরে কমিটি করা হয়েছে দেশ জুড়ে। তাই না? এখন এটা ইট উইল কন্টিনিউ টু গ্রো। দ্যাটস দ্য নাগরিক কমিটির যে পজিশন যেটা। এটাতে কি অনেক আরো ভালো করার সুযোগ আছে? ডেফিনিটলি আছে। এটা কি আরেকটু বহির্মুখী এবং ইনক্লুসিভ হতে পারে? আরো হতে পারে, হতে পারে। বাট নাগরিক কমিটি প্রবাবলি বাংলাদেশের ইতিহাসে একমাত্র এক্সাম্পল যেখানে আমরা গণ-অভ্যুত্থান পরবর্তী যে আমাদের যে নাগরিক হিসেবে মানুষদের নিয়ে আসা, তাদের ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী এগুলো বিবেচনা না করে দিস ইজ দ্য ফার্স্ট এভার প্ল্যাটফর্ম বা কোনো পারিবারিক পরিচয়ে এই প্ল্যাটফর্মটা না। আপনি প্রত্যেকটা রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশে দেখবেন অলমোস্ট পরিবার কেন্দ্রিক একটা বড় ঘটনার পর। সেক্ষেত্রে নাগরিক কমিটি ইউনিক। এটার ইমপ্রুভ করার, আমাদের আরো বড় হওয়ার, আমাদের আরো ভালো কাজ করার সুযোগ এবং সময় সামনে আছে। এখন আসি রাজনৈতিক দলটার কথা যেটা। রাজনৈতিক দলের জন্য আমরা বাংলাদেশের ইতিহাসে ১ম নাগরিক কমিটি কনসালটেশন এক্সারসাইজ করছে, লিসেনিং এক্সারসাইজ। আমরা এটা কালকে থেকে শুরু হবে। ১ম এ আমরা যেটা করেছি, আমরা পলিটিক্যাল স্টেক হোল্ডার সবাইকে আমরা একটা সার্ভের মাধ্যমে জানতে চাচ্ছি যে তারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে কি মনে করেন। যেহেতু আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আগামী জুলাইয়ের আকাঙ্ক্ষাটাকে আমরা ধারণ করার চেষ্টা করব এবং তারা আমাদের অর্থনৈতিক মডেলিং কি হতে পারে, রাজনৈতিক দলের আমাদের কর্মসূচি বা কি লক্ষ্য এবং মূল্যবোধ কি হতে পারে, সেটা আমরা একটা ছোট্ট গ্রুপ কারো উপর চাপিয়ে দিচ্ছে না। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ হ্যাপনিং। একটা পলিটিক্যাল স্টেক হোল্ডারদের কাছ থেকে মতামতগুলো নিয়ে যাওয়া হচ্ছে যাতে করে ওই কনসেনসাসের ভিত্তিতে দলটার লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করা যায়। দ্বিতীয় আরেকটা হচ্ছে একটা একটা লিসেনিং এক্সারসাইজ করা হচ্ছে, যেটা আগামীকাল থেকে শুরু হবে। পুরো ৬৪টা জেলায় খুবই ছোট পরিসরে করে হলেও আমরা চেষ্টা করছি আমাদের কৃষক, আমাদের গৃহিণী, আমাদের যে দিনমজুর যারা আছেন, তাদের কাছ থেকে তাদের আকাঙ্ক্ষাটা, তারা কি চান একটা রাজনৈতিক দল করুক দেশের জন্য বা উনার কোনো সমস্যার সমাধানের জন্য, সেই সেই লিসেনিং এক্সারসাইজটা আমরা করছি। হাউ আর ইউ রিচিং টু দেম, যে শ্রমিকদের থেকে কৃষকদের কাছে বা গৃহিণীদের কাছে রিচ করছে? আমাদের যে ২৬০ টার উপর কমিটি আছে, প্রত্যেকটা কমিটির আমাদের যে রিপ্রেজেন্টেশন কমিটির মেম্বার্স আছে, তাদের কাছে পুরো গাইডলাইনটা চলে যাচ্ছে। তারা তাদের প্রতিবেশীদের সাথে কথা বলবেন। তারা হচ্ছে ছোট, ছোট বুথ তারা করবেন। তারা তাদের প্রত্যেকটা স্ফিয়ার থেকে তারা ওই শ্রেণী গোষ্ঠীর মানুষদের সাথে কথা বলে ওই ফর্মটা, ছোট ফর্ম, ওটা ফিল আপ করে তারা আমাদের সেন্ট্রালে পাঠিয়ে দেবেন। পরে ওই পুরো ডেটাটা আমরা এনালাইজ করে আমরা ট্রেন্ডগুলো দেখতে পারবো
এবং আমরা দেখতে পাবো আল্টিমেটলি যে আমাদের যে রিসোর্সটা হবে, যে এতগুলো ওপিনিয়ন আমরা পেয়েছি, দেন ওইটা দ্যাট উইল গিভ আস দ্য বেসিস অফ হোয়াট উই সে অ্যাজ এ পার্টি। আচ্ছা, ইন্টারিম গভর্নমেন্টের সময় যে অনেকগুলো কমিশন হলো, তারাও মোটামুটি এরকম কিন্তু পাবলিক অপিনিয়ন গ্যাদার করার চেষ্টা করে রেকমেন্ডেশন দিচ্ছে। তো এটা কি রেকমেন্ডেশন হবে নাকি এইটার উপরে ডিসিশন নেওয়া হবে? এইটার উপর ডিসিশন নেওয়া হবে। যেমন আমাদের মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মসূচি এটা শুধু সাকিব প্রত্যয় বা এহতেশাম হক বা নওরীন নির্ধারণ করবে না। আমরা এটা করা হচ্ছে আমাদের জনগণের অ্যাকচুয়াল রিটেন কনসেন্টের ভিত্তিতে। যেটা আগে হয়নি। আগে হয়েছে যে এই আপনার একটা ক্ষুদ্র এলিট জনগোষ্ঠী বসে বা একটা পরিবারের স্ফিয়ারে যারা আছে তারা বসে নির্ধারণ করে দিচ্ছে যে তাদের রাজনৈতিক দলটা কি হবে, লক্ষ্য উদ্দেশ্য কি হবে। যে কারণে সবাই আল্টিমেটলি ওই একটা ফ্যাসিস্টিক টেন্ডেন্সির মধ্যে দিয়ে গেছে। আপনি প্রত্যেকটা রাজনৈতিক দল লক্ষ্য করবেন। আপনি যদি বিএনপির গঠনতন্ত্র পড়েন, আওয়ামী লীগের, অন্যান্য জায়গায়, এই প্রত্যেকটা দলীয় গঠনতন্ত্র আল্টিমেটলি একটা অটোক্রেটিক ফ্যাসিস্টিক টেন্ডেন্সিকে কমপ্লিমেন্ট করার জন্য লেখা হয়েছে। যে কারণে কিন্তু শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন। বা অন্যান্য পার্টিগুলো আপনি দেখবেন যে এক নেতাকেন্দ্রিক পার্টি হয়ে যায়। এটা গণমানুষের পার্টি হতে পারে না। তো আমাদের যে রাজনৈতিক দলগুলোর দুর্বলতা কি? রাজনৈতিক দলগুলোর দুর্বলতা হচ্ছে আমার টেকনাফে আমার যে ছোট্ট একটা উপজেলা কমিটি আছে, সেখান থেকে একজন নাগরিক কিভাবে তার কথাটা পলিসি মেকিং লেভেলে ঢাকাতে উঠে আসবে, তার বয়সটা কিভাবে হবে? বয়সটা কিভাবে হবে, সেটা করতে পারেনি। তো আমাদের দল যেটা হবে ইনশাআল্লাহ, সেটাতে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ৬৪টা জেলার একেবারে উপজেলা লেভেল থেকে বা ইউনিয়ন লেভেল থেকে যেন মানুষ তার ভয়েসটা তুলে ধরতে পারে, এবং সেটা যেন এসে আমরা যদি পার্লামেন্ট হয় বা স্থানীয় প্রশাসন হয় বা বিভিন্ন পলিসি স্ফিয়ার যেগুলো আছে, সেগুলোতে তাদের কথাগুলো যেন আমরা তুলে ধরতে পারি, ওই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করা। সো ইটস এ ম্যাসিভ ওয়ার্ক, যেটা আমি এই ইমাজিনেশনটা এসেছে, মনে করেন আমি লেবার পার্টির উদাহরণ দেই আমাদের হুম। ইংল্যান্ডে। আমাদের মনে করেন লিঙ্কনশায়ার থেকে একজন অর্ডিনারি লেবার পার্টির মেম্বার, সে কিন্তু লেবার পার্টির পলিসি মেকিং এ সে ইনপুট দিতে পারবে। সে কনফারেন্স ডেলিগেট হিসেবে আসতে পারে। সে একটা মোশন প্রস্তাবনা পাস করতে পারে তার লোকাল ব্রাঞ্চে, যেটা আল্টিমেটলি আমাদের সেন্ট্রালে আসবে। আসার পর আমাদের যে ম্যানিফেস্টো টিম বলেন বা আমাদের যে শ্যাডো মিনিস্ট্রি থাকে, শ্যাডো মিনিস্টাররা এটা অ্যাকনোলেজ করবেন, অথবা আমরা গভর্নমেন্টে থাকলে গভর্নমেন্ট মিনিস্টাররা সেটা ইমপ্লিমেন্ট করবেন। এই জিনিসটাই হওয়া উচিত, এবং সেটা করতে হলে আমাদেরকে অনেক দূর যেতে হবে। এবং এখানে আমার যে ভাই-বোন যারা আছে আমাদের নাগরিক কমিটিতে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, এবং বাইরে থেকে যারা অনেকে দিনরাত তারা পরিশ্রম করছেন। সো আই এম ভেরি হোপফুল। দ্যাটস রিয়েলি গুড টু হিয়ার। এখানে পাবলিকের ট্রাস্টটা কিভাবে পাবেন? আমি একটু আ কনটেক্সট টা বলি যে এখন অনেকখানি কিন্তু এটা শোনা যাচ্ছে, চিটাগাঙে শুনছি আমরা বা বিভিন্ন জায়গায়, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অথবা এটার সাথে সংযুক্ত আছি, নাগরিক কমিটির সাথে সংযুক্ত আছি, এটা করেও কিন্তু চাঁদাবাজি, সন্ত্রাস অনেকখানে হচ্ছে। সো পিপল এর ট্রাস্টটা কিভাবে পাবেন? মানুষের কাছে রিচটা কিভাবে করবেন? ট্রাস্ট এস্টাবলিশ কিভাবে হবে? এখানে যে অ্যালিগেশনস যেগুলো আছে, আমাদের পজিশন হচ্ছে অ্যাজ অ্যান অর্গানাইজেশন যে কংক্রিট অ্যালিগেশন গুলোর অ্যালিগেশন কিন্তু অ্যালিগেশন থেকে যায় আনটিল কোনো এভিডেন্স প্রডিউস করা হয়। সো ফার আমরা কোনো এভিডেন্স পাইনি। আমরা এভিডেন্স পেলে আমরা তৎক্ষণাৎ আমরা সেটার ব্যবস্থা নেব। এটা গেলো ১ নম্বর। এই ইনফ্যাক্ট যেমন কিছুদিন আগে চিটাগাঙে আব্দুল হান্নান মাসুদ গেল, ওখানে রাফিদের সাথে ঝামেলা হলো। সো এরকম হ্যাঁ, এখন হচ্ছে যে এখনো তো এই যে ইন্ডিভিজুয়াল যারা একটা ব্রড একটা আমব্রেলা প্ল্যাটফর্মে আছেন, মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে যেহেতু আপনার যে প্রশ্নটা, তারা যে একটা অর্গানাইজেশনাল ডিসিপ্লিনে এসে অর্গানাইজেশন আকারে করছেন তা কিন্তু না। তারা ইন্ডিভিজুয়ালের অনেকের শর্টকামিংস থাকতে পারে, যেটার দায়িত্ব এখনো পর্যন্ত নেয়ার মতো পরিপক্কতা বা ওই সেটেলমেন্ট এখনো হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বলেন বা নাগরিক কমিটি বলেন। বাট অন এ মেজরিটি 99% কেসে আপনি দেখবেন যে এরা সবাই রাজনীতিতে আসতেছে, যারা হয়তো আপনার নাগরিক কমিটি না থাকলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না থাকলে, রিফর্ম না হলে কখনোই তারা জনগণের ভালোর জন্য বা রাজনৈতিক স্ফিয়ারে তারা আসতে পারত না। সো ইন এ বিগার স্কেল দ্য নোট হচ্ছে ভেরি, ভেরি পজিটিভ। তার মানে কি এরা সবাই কি ফেরেশতা হয়ে যাবে? এরা কি সবাই খুব ভালো করবে? তারা কি মানে উইল দে নট ফল ফাউল এট টাইমস? অফ কোর্স দে উইল। সবাই তো মানুষ। হ্যাঁ, কিন্তু আমাদের মানে রুট থেকে আমরা এটা চেষ্টা করছি, আমাদের প্র্যাকটিসটা এমন হবে যে জিরো টলারেন্স টু এনি সর্ট অফ ইউ নো বিহেভিয়ার যেটা আমাদেরকে ডিসক্রেডিট করবে অ্যাজ অ্যান অর্গানাইজেশন। ওকে। আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস এর মধ্যে নতুন যে পার্টিটা সেটা নিয়ে কথা বলছি। সেখানটায় কি আপনাদের কোনো আইডিওলজিক্যাল স্কেল আছে যে এ
কোনো সময় আওয়ামী লীগ করেছে বা ছাত্রলীগ করেছে তাদের নেওয়া হবে না বা হবে এরকম কোনো ব্যাপার আছে? আওয়ামী লীগের ব্যাপারে তো রিক্রুটমেন্টের পলিসি তো মানে প্রশ্নই উঠে না। যারা আওয়ামী লীগের সাথে এখন ইটস এ দিস ইজ দ্য ডিবেট দ্যাটস হ্যাপেনিং ন্যাশন ওয়াইড। পুরো জাতির কাছে যে প্রশ্নটা। আওয়ামী লীগের সাথে একটা প্রতিষ্ঠান আকারে যারা দেশদ্রোহিতায় আমি মনে করি তাদের ১ম অপরাধ যেটা হচ্ছে দেশদ্রোহিতা। আওয়ামী লীগ একটা দল। ২য় যেটা হচ্ছে প্রবাবলি মাস কিলিং। আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে হত্যা করা এবং হয়েছে। ১৫ বছরের গুম। ১৫ বছরের গুম খুন এগুলো যে করেন। তারা একটা এন্টিটি হিসেবে তারা মানি কখনোই আপনার রাজনৈতিক পরিসরে তাদেরকে সুযোগ দেওয়া উচিত না যে তারা পার্টিসিপেট করবে। ইটস এ বিজার আইডিয়া। বাট হোয়াট অ্যাবাউট দ্য কেউ ইন্ডিভিজুয়ালস? যদি বলে। এখন নাও আল্টিমেটলি ইন্ডিভিজুয়াল যারা ছিল, যাদের হয়তো তাদের রাজনৈতিক বিলিফ ছিল, তারা কমপ্লিসিট ছিল আওয়ামী লীগের সাথে। আমাদের ক্লিয়ার পজিশন হচ্ছে উই উইল নট টলারেট এনি আওয়ামী লীগের। কারণ তাদের যদি তারা দেখা যায় যে অনেকে আওয়ামী লীগের ছিলেন কিন্তু আপনার যদি এই জুলাই ১৫ তারিখ থেকে অগাস্টের ৫ তারিখ পর্যন্ত আপনার ভেতরে কোনো বোধোদয় হয় না, কোনো সিম্প্যাথি হয় না যে আপনার যে দল আপনি সমর্থন করেন এবং আপনি এটাতে আউটবার্স্ট হন না, তখন আপনি কোয়ালিফাইড না। আমাদের দলে আসার তো প্রশ্নই ওঠে না। আপনার নিজেদের ওই লোকদের নিজেদের প্রশ্ন করা উচিত তারা নাগরিক হিসেবে বা মানুষ হিসেবে তারা আল্টিমেটলি কিভাবে এই জনপরিসরে কন্ট্রিবিউট করতে চান। কিন্তু আমরা রিয়েল লাইফে দেখতে পাই যে বিএনপি, ইভেন জামাত এবং টু সাম এক্সটেন্ট নাগরিক কমিটিতেও অ্যালিগেশন আছে। বিএনপি এবং জামাতের তো প্রুভেনই আছে যে আওয়ামী লীগের কর্মীদের স্থানীয় পর্যায়ের, কারণ স্থানীয় পর্যায়ে তো ওরাই চালায়, তারা রিক্রুটেড হচ্ছে এবং তারা জাস্ট দলটা পাল্টায় ফেললো। বাংলাদেশের কালচারেও এটা আছে। সো সেটা নিয়ে কি বলবেন? এটা তারা চেষ্টা করবে। তারা চেষ্টা করবে মূলত তারা আমি যতদূর জানি যে বিএনপিতে যাচ্ছে। বাংলাদেশের দলের যে একটা বাস্তবতা যেটা হয়েছে যে এগুলো পেট্রন ক্লায়েন্ট সিস্টেম হয়। রাজনৈতিক যে দলগুলো হয়ে গেছে একটা প্ল্যাটফর্ম হচ্ছে আপনার টাকা উপার্জনের জন্য, ক্ষমতা আহরণের জন্য। এখানে কোনো আইডিওলজিক্যাল উদ্দেশ্য খুব কম মানুষের। আমি জানি আমি জেনারেলাইজ করছি। বিএনপিতে অনেক ভালো মানুষ আছেন যারা আসলে দেশপ্রেমী এবং দেশকে সার্ভ করতে চান। কিন্তু আনফরচুনেট রিয়ালিটি হচ্ছে বিএনপির জন্য যে বিএনপি বিকেম এ প্ল্যাটফর্ম যারা ক্ষমতায় যাবে। সুতরাং বিএনপিতে গেলে আমি ক্ষমতা ভোগ করতে পারবো দ্রুত। আমি টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি থেকে শুরু করে ভেজিটেবলের ভেন্ডারের কাছে চাঁদা নেওয়া থেকে শুরু করে ডিশের ব্যবসা থেকে শুরু করে ব্যাংক দখল থেকে শুরু করে ওই যে বিস্তর যে একটা ইকোনমি এখানে আছে সেটাতে আমি যেতে পারবো। সেজন্য আমরা কিছুটা বেঁচে যাচ্ছি। মানুষ জানে যে জানাকে আসলে জাতীয় নাগরিক কমিটিতে আসলে এটা করা যাবে না। সুতরাং আমাদের ওই প্যান্ডেমিকের টেনডেন্সিটা আমাদের কম। তার মানে কি ২-১ জন আসার চেষ্টা করবে না? হয়তো করবে। ওগুলো আমরা কেস বাই কেস বেসিস এ ডিল করব। আমরা যদি অর্গানাইজেশন একটা শক্ত আকারে আমাদের একটা ফিল্টারিং প্রসেস রাখি সেখানে পাওয়ার সম্ভাবনা এখানে আমাদের খুবই কম। মানে এটা নিয়ে কি কোনো কাজ হচ্ছে? কারণ এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে ভেটিং প্রসেস ওরকম নাই এবং এটা স্বাভাবিক যে অভ্যুত্থানটা তো একটা রেভলিউশন ওভাবে ছিল না, অর্গানাইজ ছিল না। সো হওয়ার পরে এখন অর্গানাইজ করা হচ্ছে। সো এখন কি কোনো প্রসেস ডেভেলপ করা হচ্ছে? 100% আমরা 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 মানে এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসে we want to make sure that ultimately এখানে যেন কোনো unholy element sneak in করতে না পারে। এখানে কি ২-১ টা ভুল হবে না? অফ কোর্স হবে। কারণ অর্গানাইজেশন হিসেবে আমাদের এখনো আমরা পুরো সক্ষমতা অর্জন করছি এবং এটা যে আপনার স্ট্রং যে implementation of our policies and processes throughout the country is a major thing. আপনি মনে করেন if we look at the উদাহরণ of বিএনপি অলমোস্ট 45 ইয়ার্স ওল্ড একটা পার্টি। হ্যাঁ? তারা তাদের যে টপ লিডারশিপ যারা তারা খুবই ফ্রাস্ট্রেটেড। আমি বিশ্বাস করি তাদের ইনটেনশন আছে যে তাদের দলে যেন চাঁদাবাজ না থাকে, তাদের দলে যেন এই ধরনের মানুষদের কেটার করা না হয়। তারা কি পারছেন? পারছেন না। এটা হচ্ছে it became like a monster that they cannot control themselves. তাই না? আমাদের ক্ষেত্রে এইজন্য আমরা একটা তো বলছি যে ওই ধরনের মানুষের ওই ধরনের মোটিভেশন যারা আছে তারা সবাই আল্টিমেটলি বিএনপিতে যাচ্ছে। ২-১ জন যারা স্নিক ইন করার চেষ্টা করবে সেখানে আমরা আশা করি আমাদের ওই সক্ষমতাতে পৌঁছাবো যেখানে আমরা 100% ইমপ্লিমেন্ট করতে পারবো যে কোনো আনহলি এলিমেন্ট আমাদের পার্টিতে না ঢুকে। নতুন পার্টি আপনারা এখন মানুষের অপিনিয়ন গ্যাদার করছেন যে কি পার্টি পলিসি হওয়া উচিত, পার্টি কিভাবে অপারেট করবে। কিন্তু ইন জেনারেল ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি স্পেশালি ফিন্যান্সে টাকাটা কোত্থেকে ঢুকছে? কোন অলিগার্কের থেকে আসছে নাকি পার্টি মেম্বার চাচ্ছে? এই কোনো সিস্টেম ডেভেলপ করছেন কি? ইয়েস 100%। ইনফ্যাক্ট আমরা আল্টিমেটলি সো ফার যেটা হয়েছে বেশিরভাগই আমাদের ডোনেশন থেকে অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডোনেশন। আমাদের মেইন স্ট্রেংথ যেটা হবে আমাদের ইজ দ্য স্মল ইন্ডিভিজুয়াল সাবস্ক্রাইবার যারা আমাদের দলের মেম্বার হবেন
এবং আমার কাছে মনে হয় এখানে রাষ্ট্র হিসেবে এই সংস্কারটা করা জরুরি, যাতে এখানে আমাদের যে গণপরিষদ যেটা আছে বা আমাদের মিডিয়া যেটা আছে সেগুলোতে স্ট্রং স্ক্রুটিনি করা হয় যে কিভাবে পলিটিক্যাল ফাইন্যান্সিং গুলো হয়। আমরা একেবারে জিরো থেকে যে আমরা ওই পলিসিগুলো ইমপ্লিমেন্ট করছি, যেখানে আমাদের মূল স্ট্রেংথটা হবে আমাদের ছোট, ছোট ডোনার যারা আছেন। গণমানুষের দল আমরা হতে চাই। সুতরাং গণমানুষরাই এটাকে ফাইন্যান্স করবে। এটা কি আমরা কি জামাতের মতো হবে তাহলে? জামাতের ইয়েগুলো আমি জানি না। জামাতের স্টাইল হচ্ছে তারা তো আল্টিমেটলি একটা অর্গানাইজেশন আকারে তারা ডোনেশনও মনে হয় নেয়। তারা আবার ওই তারা মনে হয় প্রত্যেক মেম্বার বোধহয় এটাকে 10% অফ স্যালারি বা তারা এরকম অন্যান্য কিছু দেয়। মানুষ সাধারণ মানুষের কাছ থেকে তারা নেয়। সেটা জামাতের মতো আমি বলব না। আমি বলব মডার্ন যে পলিটিক্যাল পার্টি, মনে করেন লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি বা অন্যান্য যে দল, ইভেন আমাদের সাউথ এশিয়াতে উদাহরণগুলো আছে। আমরা মডার্নাইজ করার চেষ্টা করব। একটা হাইব্রিড সিস্টেম থাকবে, যেহেতু আমাদের এখনো ইকোনমিটাই ওরকম ফর্মালাইজ না। সেক্ষেত্রে আমাদের এমফাসিস থাকবে ট্রান্সপারেন্সির জন্য, যাতে ইন্ডিভিজুয়াল মেম্বার যারা হবেন, মেম্বাররা যেন পে করেন। কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল মেম্বার্সদের যখন ডোনেশন আসতেছে, এখন কার কাছ থেকে আসছে এটা কি পাবলিক করা হবে? এটা পাবলিক করা যেতে পারে। এটা পাবলিক করা হওয়া উচিত আমি মনে করি। এখানে obviously there could be a legal impediment এবং এটা ultimately should definitely be considered. এটা আমি একজন প্রাউড মেম্বার, যেমন ইংল্যান্ডে আমাদের কেউ লেবার পার্টির মেম্বার হয়ে থাকলে সে তার কার্ডটা দেখায়। আমি প্রাউড মেম্বার অফ লেবার পার্টি, আমি £5 করে দেই মাসে, এটসেট্রা, এটসেট্রা। এটা again that is something that we can definitely look into and we can implement. সেটা কেন হবে না? আমি কথা বলছিলাম রিসেন্টলি আরেকটা পলিটিক্যাল পার্টির, নতুন একটা পলিটিক্যাল পার্টির অর্থ সম্পাদক এবং তাদের ইয়ের সাথে তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে বাধা কি? এখানে নতুন ফর্ম করেছে ওয়াটার, পার্টি? হ্যাঁ, কিছু পুরনো, আমি নাম নিচ্ছি না। and so they're also doing their best. তো আমি বলছিলাম এটা যে আপনারা মনে করেন বর্তমানে হচ্ছে কি? মনে করেন বিজনেস ডোনেশন ফ্রম দ্য স্মল ডোনার্স, স্মল বিজনেস ডোনার, কর্পোরেট ডোনার্স ওর বিগ যারা আছে, দ্যাটস দ্য ইস্যু। অলিগার্করা যারা চায় যেন রাজনৈতিক এন্টিটিকে তারা কন্ট্রোল করে নিজেদের ফেভারে যেন ব্যবহার করতে পারে। যাতে টেন্ডারটার প্রসেসকে তারা এভয়েড করে একদম। সে যাতে কন্ট্রাক্টটা পেয়ে যায়, রাষ্ট্রকে এক্সপ্লয়েট করে সে যেন টাকা আর্ন করতে পারে। অ্যান্ড দ্যাটস এ মেজর অবস্টাকল, রাইট? এটাকে আপনি যেটা করতে হবে সেটা লুকালুকি না করে ট্রান্সপারেন্ট করে ফেলা। তার মানে হচ্ছে কি, একটা বিজনেসম্যান যে আছে সে দেখা যাচ্ছে সে আওয়ামী লীগকেও ফাইন্যান্স দিচ্ছে, বিএনপিকেও ফাইন্যান্স দিচ্ছে। দিয়ে সে তার অপশনস গুলো ক্লিয়ার করে রেখে দিচ্ছে এবং পরে সে গিয়ে যে কম্পিটিশনের যে প্রসেসটা রাষ্ট্রের আছে, যে রাষ্ট্রের যোগ্য মানুষ যোগ্য কাজটা পাবে, সেটাকে সে সুপারসিড করে ফেলতে পারছে। সেটা বন্ধ হওয়ার জন্য করা উচিত যেটা হচ্ছে যে বিগ ডোনার যারা আছে, আমার এটা আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না কতটুকু ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে। আমার কথা হচ্ছে বিগ ডোনারদের ট্রান্সপারেন্সির জন্য এগুলো যেন ডিক্লেয়ার করা হয় যে আমাকে অমুক, অমুক গ্রুপ আমাদের টাকা দিয়েছে। দিতেই পারে তারা। রাজনৈতিক দলগুলো বড় হোক, দিতেই পারে তারা। এটা ওপেন থাকুক। তখন হবে কি, তাদের ওই যে টেন্ডারের প্রসেসটিও তারা ওপেন, তারা তখন যোগ্যতা দিয়ে থাকবে। এখন করে কি লোকায় যে বিএনপিকেও টাকা দেয়, আওয়ামী লীগকেও সে টাকা দেয়। কিন্তু কে কত টাকা, হয়তো বিএনপিকে দিছে ১ কোটি, আরেকটাকে দিছে ৫ কোটি। কিন্তু সে আসলে তো মানে গালি চলে আসে, গালি যায়। আসলে তো সে মানে ক্ষতি করছে আমার দেশের। তাই না? তো সেটাকে আটকাতে হলে আমার কথা হচ্ছে go for an open competition, go for that transparency and that will be new settlement. না, এটা হতেই হবে। এটা ছাড়া কোনো গতি নাই। ফিন্যান্সটা ক্লিয়ার হয়ে গেলে আসলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই যে চাঁদাবাজি, এগুলো সব চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আ ইকোনমির জায়গায় আপনি কিভাবে দেখতে পাচ্ছেন? আপনি ব্যক্তিগত বিলিফের কথায় বলেছিলেন যে এডুকেশন, হেলথ কেয়ার এগুলা সরকারের বা রাষ্ট্রের দেখা উচিত। এটা বাংলাদেশের মতো দেশে কি ইমপ্লিমেন্ট করা সম্ভব? স্পেশালি আমরা ধরেন তিতুমির কলেজের মতো জায়গায় দেখি যে তারা বিশ্ববিদ্যালয়ের দাবি তুলছে এবং চাপে পড়ে হয়তো গভর্নমেন্ট অনেক কিছু করে ফেলবে। কিন্তু একইভাবে আমাদের কিছু অঞ্চলে বা একদম পার্বত্য চট্টগ্রামে এসব জায়গায় প্রাইমারি এডুকেশনের জন্যই ফান্ডিং নেই কোনো বা যায় না। সো এই ডিসপ্যারিটি কিভাবে দূর করতে পারেন আপনি? It is also, again, you need strong government institutions. Strong government institution আসবে কিভাবে? Strong political representation এর মাধ্যমে। কারণ আপনার যদি যতক্ষণ পর্যন্ত আপনি দক্ষ, দেশপ্রেমিক, যোগ্য পলিটিশিয়ানসরা মিনিস্টার্স না হয়, লিডারশিপে না যায় রাষ্ট্রের যন্ত্রের বা রাষ্ট্রের ইনস্টিটিউশনগুলোতে, এগুলো হতে থাকবে। দেখা যাবে যেখানে টাকা দেয়ার তারা সেখানে দিচ্ছে না। যে আপনারা যে আল্টিমেটলি আমাদের প্রাইমারি এডুকেশন সিকিউর করা, আমাদের স্বাস্থ্যসেবার, আমাদের উপজেলা কমপ্লেক্সগুলো আমি দেখেছি এখানে ডাক্তাররা যেতে চায় না, এখানে এনাফ ইকুইপমেন্টস নাই। আমাদের মনে করেন গতকালকে আমি একটা ইনফরমেশন পেলাম যে বাংলাদেশে মিডওয়াইফ যারা, ধাত্রী যারা, তাদের 60% ভ্যাকেন্সি। চিন্তা করেন, দ্যাটস জাস্ট ওয়ান স্ট্যাটস। নাও এটা যারা ফিক্স করবে, যারা প্রতিষ্ঠানগুলোতে ওই ক্ষমতা নিয়ে নেয়, দায়িত্ব না,
এখানে কিন্তু ক্ষমতা দায়িত্ব কিন্তু এরা এগুলো করে না। তার মানে এদেরকে সরায় আপনাকে নতুন মানুষদের আনতে হবে যারা সিনসিয়ারলি এগুলো করবে। তার মানে আমি বলতে চাচ্ছি এটা আমাদের পলিটিক্যাল উইকনেসের কারণে, পলিটিক্যাল সিস্টেমের উইকনেসের কারণে উই এন্ড আপ উইথ ডাকাত ইন পজিশন অফ পাওয়ার, পজিশন অফ মেকিং ডিসিশনস অন আওয়ার রিসোর্সেস। টাকা কেন আমার থাকবে না? চুরি করে নিয়ে গেছে $250 বিলিয়ন, $250 বিলিয়ন। ওই $250 বিলিয়ন দিয়ে আপনি হোমলেসনেস ঠিক করে ফেলতে পারতেন না? একদম। $250 মিলিয়ন দিয়ে আপনি স্বাস্থ্যসেবাটা আপনি ইমপ্রুভ করতে পারতেন না? তার মানে ওই জায়গাতে আপনাকে ওই ইমামের জায়গাতে, ওই জায়গাতে এইজন্য পলিটিক্স খুব ইম্পোর্টেন্ট। এইজন্য মানুষকে এই সুযোগ নিতে হবে। আমি তো অবভিয়াসলি আপিল থাকবে যে আমাদের দল তো অবভিয়াসলি আল আপিল ফর মাই পার্টি। অন্য যে দলেও আছে, এখানে আপনারা মেক সিওর করেন যাতে চোর ডাকাতরা যাতে ক্ষমতায় গিয়ে বসতে না পারে। আপনাদের ভোট আপনারা বিক্রি করবেন না। আপনারা মেক সিওর করেন যে আপনাদের নাগরিক অধিকার যেটা আছে সেটা সিনসিয়ারলি ইমপ্লিমেন্ট করেন। এতে করে আপনার জীবন অথবা আপনার নেক্সট জেনারেশনের জীবন বেটার হবে। পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে আপনাদের ইনক্লুসিভিটির জন্য কি করছেন? এরা এই জিনিসটা এখানে আমি একটা খেয়াল করে দেখেছি, কেউ এই জিনিসটা জানি না বলছে কিনা। ছাত্ররা কি নাগরিক না? অবশ্যই দেন না। নাগরিক। তাহলে এখানে ছাত্র এবং নাগরিক আলাদা কেন করা হয়? যেই কারণে ছাত্র বলতে ঢাকা ভার্সিটির ছাত্র শক্তি। ছাত্রশক্তি, গণতান্ত্রিক ছাত্রশক্তি পুরো নামটা। সো এই যে ক্লোজ গ্রুপটা, সেটাকেই কিন্তু আল্টিমেটলি ছাত্র বলে বলা হচ্ছে। প্রাইভেট ভার্সিটি, ন্যাশনাল ভার্সিটি, স্কুল, কলেজ কেউই ছাত্র আর না। ছাত্র বলতে এখন একটা ক্লোজ গ্রুপকে আমরা বুঝি। আমি ওই জিনিসটা আমি প্রশ্ন করছি। এই কারণে প্রশ্ন করছি যাতে আমরা রিফ্লেক্ট করি। হ্যাঁ? এখন ছাত্রটা হচ্ছে তার ছাত্রত্ব হচ্ছে কি তার অকুপেশন। সে ইয়াং 18 বছর হওয়ার পরে সে নাগরিক। তার অধিকার আছে রাজনীতি করার। এখন সে এই রাজনীতি করার ক্ষেত্রে কেন তার ছাত্র আইডেন্টিটিটা হাইলাইট হচ্ছে এটা নিয়ে আমাদের ভাবতে হবে। এখানে এটা ইটস এ ডিপ ডিবেট। এখানে এই জিনিসটা ভাবতে হবে। যেমন ডাক্তাররা যখন রাজনীতি করে উদাহরণস্বরূপ, তারা তো আমরা ওইটা প্রমিনেন্ট হয়ে ওঠে নাই। যে এটা ডাক্তার নাগরিক বলি যে ডাক্তার না, নাগরিক একদমই কখনোই আন্দোলন। বলি না। তার মানে ডাক্তারকে আমরা নাগরিক হিসেবে মেনে নিছি। বা ইঞ্জিনিয়ার নাগরিক আন্দোলন কোনো কিছু হয় না। কিন্তু ইঞ্জিনিয়ারও কিন্তু এই একটা অকুপেশন, ডাক্তার একটা অকুপেশন, ছাত্র একটা অকুপেশন। দ্যাটস ওয়্যার লাইজ। এখানে হচ্ছে যে আপনার পাওয়ার কনসেনট্রেশনটা চলে যায় এই এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে মাসল ব্যবহার করার জন্য এবং পলিটিক্যাল যে পাওয়ারটা জেনারেট করে তারা বিভিন্ন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে। দ্যাটস দ্য রুট কজ অফ ইট। যে কারণে ছাত্ররা নাগরিক থেকে যেন আলাদা কোনো কিছু এবং ছাত্রদের ওই আইডেন্টিটিটা, ছাত্রদের ওই মাসলটার ব্যাপারটা চলে আসে। যে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি and throughout the student movement you do it. Like I do not see this sort of phenomenon in many other countries. যেমন আমাদের ইংল্যান্ডে যখন আন্দোলন হয়, এখানে তো মনে করেন ক্যাম্পাসে তারা এনক্যাম্পমেন্ট করেছিল। এখানে তাদের ছাত্র আইডেন্টিটিটা ফোকাস করা হয় না। ক্যাম্পাসে হচ্ছে তাদের বলা হয় যে তারা নাগরিক আন্দোলন করছে তারা। এনিওয়ে এটা অন্য ধরনের ডিবেট। ইনক্লুসিভিটির যে প্রশ্নটা, এটা তো অবভিয়াসলি মানে আমরা একটা দল কি চাই? আমি কি দল ছোট চাই? চাইবো না। দল চাই আমি যত বড় দল হয় আমার তত ভালো। যত বড় করতে হলে কি করতে হবে আমার ইনক্লুসিভ হতে হবে যাতে আমার বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ আসে। সো ইটস অ্যান অবভিয়াস কোয়েশ্চেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে ইন রিয়ালিটি বাস্তবে কি হয়? বাস্তবে আপনি দেখবেন যে ইফ ইউ স্টাডি পলিটিক্যাল সাইকোলজি, সেখানে মানুষ তার ক্ষেত্রটা বড় করতে পারে না তার কিছু হীনমন্যতার কারণে, তার কিছুটা উইকনেসের কারণে, কম্পিটেন্সের কারণে। সে মনে করে আমার যদি এটা বড় হয়ে যায়, আমি ছোট হয়ে যাই। তার মানে সে তখন ছোট রেখে সে নিজে বড় থাকতে চায়। আপনি অনেক দলের উদাহরণ আপনি দেখতে পারেন। গণ অধিকার পরিষদ থেকে শুরু করে এই জুনায়েদ সাকির দলের নামও আমি জানি না। কিন্তু উনি অনেক বড়। গণসংহতি না? গণসংহতি। হুম। তো উনি কিন্তু উনার দল থেকেও বড়। নূর কিন্তু তার দল থেকেও সে বড়। কিন্তু তাদের দলগুলো ছোট। তাই না? তো আমরা এই এক্সাম্পল গুলো সামনে থাকার পরও আমরা কেন এই ধরনের অ্যাপ্রোচে যাব? মানে একটা ইংরেজিতে প্রবাদ আছে না, ইটস বেটার টু বি দ্য হেড অফ এ ক্যাট দ্যান টেল অফ এ টাইগার। এক্সাক্টলি। সো আমাদের এখানে কালেকটিভ লিডারশিপ থাকবে। যেন আমি জানি বাংলাদেশে অনেক সময় বলা হয় নেতা কই, নেতা কই, নেতা কই। আরে ভাই নেতায় ভরা আপনার। এটা 20th সেঞ্চুরি বা 19th সেঞ্চুরি এক্সাক্টলি ফিলোসফি। আমাকে এখানে আপনি why are you looking for one নেতা? It's collective leadership. পরের স্টাডিটা আপনারা করতে পারেন। ইউনিভার্সিটি অফ বেলগ্রেড থেকে শুরু হয়েছিল। যেটা স্লোবোদান মিলোসেভিচকে সরায় ফেলা হয়েছিল 2000 সালে। আউটপোর্ট তারা বলে যে মুষ্টিবৃদ্ধ যে এটা দেখেন, সাইনটা দেখেন, এটা ওখান থেকে আন্দোলন শুরু হয়েছিল। কেউ বলতে পারবে না তাদের নেতাদের নাম।
কিন্তু তাদের 10-15 জন 20 জন লিডার ছিল। সবাই গিয়ে পরে তারা ডেমোক্রেটাইজেশনে অনেক ভূমিকা রেখেছে তারা সার্বিয়াতে। আমাদের এখানে আই এম হোপিং উই আর ওয়ার্কিং অন ইট। এটা যে মানে খুব ইজি তাও না। আমাদের এখানে কালেক্টিভ লিডারশিপ থাকবে। চ্যালেঞ্জ কিছু ফেস করছেন কি? কারণ আমরা জুলাই অভ্যুত্থানের সময় একই জিনিসটাই দেখেছিলাম যে সেন্ট্রাল কোন লিডারশিপ ছিল না, খুব ছড়ানো ছিল, ডিসেন্ট্রালাইজ ছিল, অনেক মানুষ ছিল। সমন্বয়ক ছিল বোধহয় 156 বা 58 জন এরকম। আ সেটার পরে মিডিয়া যখন আসলে হাইলাইট করা শুরু করে, এখন যেমন আমি দেখছিলাম জিল্লুর রহমান পঞ্চপাণ্ডব বলছেন, সার্জিস, হাসনাত, মাহফুজ, নাহিদ, আসিফ। সো এরকম ৫ নেতা তৈরি হয়ে গেছে, বা আমরা মুক্তিযুদ্ধের সময় ৪ নেতা বলতাম। তো এটা আপনাকে চ্যালেঞ্জ যে আপনি যখন একটা কালেক্টিভ লিডারশিপ চাচ্ছেন, কিন্তু মিডিয়া হাইলাইট করে কয়েকজনকেই সামনে নিয়ে আসে। কারণ মিডিয়া তো ব্যক্তি দেখতে চায়। আপনি কি তৃতীয় মাত্রায় কোনো নাগরিক কমিটির কোনো রিপ্রেজেন্টেটিভকে কখনো দেখেছেন? রিসেন্টলি দেখেছি বলে মনে পড়ছে। কখনোই দেখি নাই। সো নাও দ্যাটস এ কোয়েশ্চেন পিপল শুড আস্ক। যে আপনার নাগরিক কমিটি থেকে সবাই সব জায়গায় গিয়ে কথা বলছে। কত আমাদের ভাই ব্রাদাররা যাচ্ছে, রিপ্রেজেন্ট করছে। উনার এখানে যাওয়ার সুযোগ হয় নাই বা উনি নেন না। সো আই এম নট সিউর অ্যাবাউট হিজ ইনটেনশন। সো উনাকে কিন্তু আমরা জুলাই অভ্যুত্থানের আগেও বারবার দেখেছিলাম। ইনফ্যাক্ট ডোনাল্ড লু ১ম এসে কিন্তু ৩য় মাত্রায় ইন্টারভিউ দিল, এবং তারপরে এই মুভমেন্টটা শুরু হয়েছিল কত বছর? ২০২৩ এ। সো উনার অনেক বড় ভূমিকা ছিল। মানে উনি হাসিনাকে হটানোর পেছনে কিন্তু কম ভূমিকা ছিল বলতে পারি না আমরা। থাকতেই পারেন। আমি বাট তারপরে কি ঐক্যটা ভেঙে গেল? উনার সাথে তো উনি তো রাজনীতি না, উনি তো জার্নালিস্ট। না, আমি ইন জেনারেল বলছি, মানে উনি একা না, ধরেন মাসুদ কামাল বা এরকম জার্নালিস্টরা গালি দিচ্ছেন, বা বিএনপি থেকে একটা দূরত্ব দেখতে পাচ্ছি। এটা আনফরচুনেট যে মাসুদ কামাল সাহেব বা জিল্লুর রহমান সাহেব আল্টিমেটলি আমাদের যে পুরো জাতি, আমাদের ছাত্রনেতাদের, ছাত্রনেত্রীদের যেভাবে সিম্প্যাথির সাথে দেখছেন, তাদেরকে অপরচুনিটি দেওয়ার জন্য আম আ রেডি আছেন, এই ২ জন ব্যক্তি না। এরকম ২ আরেকজন থাকতে পারেন। বাট দিস ইজ অ্যান এক্সেপশন, নট এক্সাম্পল। আমরা সো ফার যেটা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে মিডিয়ার যে প্রতিষ্ঠানগুলো আছেন তারা সবাই আল্টিমেটলি ইয়াং যে যে একটা বিগ একটা পলিটি বা একটা পপুলেশন আমরা রাজনীতিতে প্রথমবার অনেক সময় পর ভূমিকা রাখার চেষ্টা করছি, ডিবেটে যাচ্ছি। তারা এই ডিবেটগুলোতে তারা কিছু সময় কনডেসেন্ডিং। আমি অনেক সময় দেখেছি যে তারা আমাদের জার্নালিস্টদের অনেকে আছেন যে তাদেরকে তুমি করে বলেন। অনেক সময় খুবই ডিসমিসিভলি কথা বলেন, যেটা উচিত না। এখানে একজন নাগরিক আসছে, সে দেশ নিয়ে কথা বলবে। তাদের এই ন্যূনতম ইকুয়াল রেসপেক্ট দেওয়ার একটা ভাষা আছে। এখানে আপনি ওই প্রোনাউন গুলো ব্যবহার করে তাদেরকে মানে ইমিডিয়েটলি ল লেভেলে নেওয়াটা আ এটা এটা কাম্য না। দ্যাট আই ক্যান সে। ইন টার্মস অফ লিডারশিপ উনি পঞ্চপাশন কি পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব, that's a way of him trying to define only 5 leaders. But এটা আমি আপনাকে categorically বলতে পারি যে আমরা while we enjoy and we are proud of our 5 leaders এবং তাদেরকে যে হাইলাইট দেয়া হচ্ছে, এটা আমাদের জন্য একটা খুশির খবর। এটা আমাদের ভালো লাগে। কিন্তু এই ৫ জনই না। এবং মানে উনাদের বলা উচিত যে উনারা তো one man বলতেছে না বা 2 men বলতেছে না। ৫ জন এখানেই আছে। Hundreds of leaders will be produced through this post-revolution effort that we are giving in our new party. So এখানে আমি বলব যে আমার আপিল তাদের প্রতি থাকবে। আমি জানি না তাদের অ্যাম্বিশন থাকতে পারে। বাংলাদেশে আমি দেখেছি যে বাংলাদেশের জার্নালিস্টদেরও রাজনৈতিক অ্যাম্বিশন আছে। যেটা আমরা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি। হুইচ ইজ গুড, মানুষের এজেন্সি থাকা উচিত। ফাইন থাকুক, কিন্তু সেটাতে তারা যদি একটু অবজেক্টিভ হয়ে খেলেন, একটু রুল অফ দ্য গেম ভালো থাকে, তখন সেটা ভালো হয়। যেমন জিল্লুর সাহেবের প্রতি আপনারা সবাই আপিল করতে পারেন, প্রশ্ন করতে পারেন যে উনার তৃতীয় মাত্রাতে উনি আ কত মানুষকে উনি আনেন? উনার ২-৩ হাজারের মতো এফোর্সের আছে। অভ্যুত্থান হওয়ার পরবর্তী কেন একটা আমাদের এই যে উনি যে বললেন যে আমাদের যে ফার্স্ট লিডার, ফার্স্ট নেতাদের একজনকে উনি দাওয়াত দিতে পারলেন না। তো এটা আমি জানি না কেন? বাট এটা মানি কাম্য না। ঠিক আছে? আর লিডারশিপের যে কোয়েশ্চেন, এটা কালেক্টিভ লিডারশিপ, শুধু ৫ জন না, there will be plenty of leaders. সো আপনাদের পার্টির ভিতরে ডেমোক্রেসিটা কিভাবে রাখবেন তাহলে? আমরা আমাদের যে মিটিংগুলো হয় ভেরি ডেমোক্রেটিক, সবাই আলোচনা করে, ভোটাভুটিও হয় প্রচুর। আমরা চাচ্ছি যে ওই প্র্যাকটিসটা যেন আমাদের পার্টি তো না, এখন নাগরিক কমিটির প্ল্যাটফর্ম হিসেবে। পার্টিতে আমাদের স্ট্রং ফোকাস, ইনফ্যাক্ট আমরা যে ইন্টারনাল স্টেক হোল্ডারের যে অপিনিয়ন নিয়েছে, এখানে দের যে স্ট্রং আর্জ সবসময় আছে যে আমরা ডেমোক্রেসি চাই। কিন্তু ডেমোক্রেসি প্র্যাকটিস করা এটা ওভারনাইটের ব্যাপার না। এখানে মনস্তাত্ত্বিক ব্যাপার আছে, ভ্যালিউজের ব্যাপার আছে।
But so far, I'm very proud of my brothers and sisters. তারা definitely devoted to those values এবং সেটা আমরা প্র্যাকটিস করার সর্বাত্মক চেষ্টা করবো। আচ্ছা। আপনি আশাবাদী, এটা শুনে খুবই ভালো লাগছে এবং আমরাও আশান্বিত হচ্ছি। আপনি সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কি দেখতে পাচ্ছেন নতুন পার্টিটা করার পিছনে? কি হতে পারে, কি হচ্ছে? এটা একটু যদি বলেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা বলতেছি নতুন বন্দোবস্ত। আমরা পুরাতন বন্দোবস্ত চাই না। এখন নতুন বন্দোবস্ত বলতে কি মিন করে? আমার রাজনৈতিক আচরণে নতুন বন্দোবস্তের আচরণটা কি হবে? সেটা তো আপনি প্রতিষ্ঠান আকারে কাউকে শিক্ষা দেন নাই। আমরা যারা আছি আমাদের তো we will easily just follow আমরা যেটা সারা জীবন দেখে আসছি। রাজনীতি করার যে মানুষ চেঞ্জ চায় না। ধরনটা, সমাবেশ করা, বক্তৃতা দেওয়া, ১০০ জনের বক্তৃতা দেওয়া, সমান বক্তৃতা দেওয়া, স্টেজে উঠে ৫০ জনের নাম নেয়া, সবাইকে ইগো মাসাজ করার জন্য, আমাদের মিটিংগুলো ভালো করে কন্ডাক্ট করতে না পারা, আমাদের টিপিক্যাল প্রচারণাতে ব্যস্ত থাকা, যে ৫০ টা পোস্টার আর ১০ টা এগুলো দিয়ে ওই যে ব্যাপারগুলো আছে। এইগুলো থেকে আমাদের যে নতুন যে গণপরিসর যেটা, বা আমাদের যে পলিটিক্যাল কমিউনিটি আমরা নতুনভাবে যারা ঢুকছি, আমরা কনসিয়াসলি কিভাবে ট্রান্সফর্ম করব আমাদের রাজনৈতিক আচরণ? দ্যাটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। এবং এখানে সবাইকে সবসময় গার্ডেড, সতর্ক থাকতে হবে, রিফ্লেক্টিভ থাকতে হবে। এটাই হচ্ছে বিগেস্ট চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ থেকে উত্তরণ হবে কিভাবে? এটা কি কোনো দিক নির্দেশনা আছে? উত্তরণটা আমি মনে করি আল্টিমেটলি আমাদের পলিটিক্যাল পার্টিতে একটা পলিটিক্যাল এডুকেশনের একটা স্ট্রং ব্যাপার থাকবে, ট্রেনিং এর একটা ব্যাপার থাকবে। যেটা আমরা চেষ্টা করব যে আল্টিমেটলি আমাদের একেবারে ডিসেমিনেট করতে পারি সেন্ট্রাল টু গ্রাসরুট। আমাদের মিটিং এর ধরন কি হবে? আমাদের নেতাদের কাছ থেকে কি ধরনের আচরণ আশা করা যায়? আমাদের কালচারটা অর্গানাইজেশনে কিভাবে গ্রো করবে? ওইগুলো আমরা খুবই কনসিয়াসলি, ডেলিবারেটলি আমরা চাই এডুকেট করতে আমাদের যে দলের রিপ্রেজেন্টেটিভ কমিটি যারা আছেন বা তারাই আমাদের দলে যুক্ত হবেন। কিন্তু এখানে কঠিন একটা জিনিস আছে। আই থিংক ডক্টর ইউনূস সাহেব মনে হয় রিসেন্টলি উনার ফাইন্যান্সিয়াল টাইমসের ইন্টারভিউতে উনি বলেছেন, এরা রাজনীতি চলে যাওয়ার পর আমরা তো ওই রাজনৈতিক গণপরিসরে আমরা ঢুকতেছি। এটা অলরেডি যে রাজনৈতিক যে স্ফিয়ারটা আছে, আমরা আমরা কিনা অ্যাবজর্ব হয়ে যাই ওল্ড বন্দোবস্তবে, ওল্ড সেটেলমেন্টে। দ্যাটস দ্য বিগেস্ট রিস্ক। অলরেডি তো ইলেকশনের কথা শুরুই হয়ে গেছে। সো কি মনে হয় ঢুকে যাবেন পুরনো বন্দোবস্তে? মানে আপনি তো বাইরে থেকে আসেন, আপনিও হয়তো সহজে ঢুকবেন না। কিন্তু যারা এখানেই বড়, এটা দেখেই বড় হয়েছে, আর কিছু দেখে নাই, তাদের কি মনে হয়? না, আমরা আমরা আমার কাছে মনে হয় আমাদের কনস্ট্যান্ট রিমাইন্ডার আছে আমাদের, এবং ঢোকার সম্ভাবনা আ কম। আছে ডেফিনিটলি, কিন্তু কম। এবং এটা আমরা সর্বাত্মক চেষ্টা করব আ যাতে এটা না হয়। মানে কেন বলছি, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই। কয়েকদিন আগে মাহফুজ তার নির্বাচনী এলাকায় গিয়েছিলেন। নির্বাচনী বলছি আমি। ওখানে গিয়ে বললেন যে, "আমি উপদেষ্টা থাকা অবস্থায় এই অঞ্চলের যেই উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলো সামনে নিয়ে আসছি, এটা করছি, ওটা করছি।" এরকম কথা কিন্তু বলেছেন স্টেজে উঠে। তো সেই জায়গাটা আসলে কি দাঁড়ায় যে উনি তো দেশের জন্য উপদেষ্টা হয়ে গেলেন। হ্যাঁ, Mahfouz is an icon for this generation. ডেফিনিটলি। And Mahfouz gave not only philosophical leadership for the revolution, but also he has really worked hard to inspire a generation of leaders. এবং উনি এখন মনে করেন সরকারে আছেন। উনি তো নাগরিক কমিটির কোনো প্ল্যাটফর্ম থেকে উনি ওখানে যান নাই। আমার কাছে যতদূর I can observe, উনি একজন দেশের একজন মিনিস্ট্রিয়াল লেভেলের একজন পারসন হিসেবে ওই এলাকায় উনি গিয়েছেন, এবং এটা যাওয়ার অধিকার ওনার আছে, এবং ওইখানে গিয়ে ওই এলাকার উন্নয়নের জন্য কথা বলার অধিকার ওনার আছে। এখন এটাকে যদি কানেক্ট করা হয় যে উনার পলিটিক্যাল বেনিফিট হবে কি না হবে, বা উনি কি এক্সপ্লিসিটলি এটা করতে চাচ্ছেন কি না চাচ্ছেন, দুটো জিনিসকে আমি সেপারেটলি দেখবো। যেমন মনে করেন আমাদের একটা দল যদি হয়, দল হওয়ার পর মাহফুজ হয়তো দলটা জয়েন করতে পারেন, নাও করতে পারেন, উনি তো আরেকটা দলও করতে পারেন। সুতরাং বা পলিটিক্সকে উজ্জ্বল করতে দ্যাট পারেন। হ্যাঁ, সো দ্যাট উইল বি এ কোয়েশ্চেন দ্যাট হি ক্যান বেস্ট আনসার। বাট আমি একজন অভ্যুত্থানের একজন বিগেস্ট ফিলোসফিক্যাল লিডার হিসেবে we are very much looking forward to probably appeal to him if he leaves the government that he comes and join us. ওকে। সো পুরনো পলিটিক্যাল বন্দোবস্ত থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা ঢুকতেছি এবং আমরা সবাই ছাত্রনেতা, যারা ছাত্রই বলছি কারণ ছাত্র হিসেবে পরিচয়টা দাঁড়ায় গেছে, দ্যাটস দ্য কয়েন টার্ম ওভার হিয়ার। তাদের উপর ভরসা রাখতে চাই এবং আমরা নাগরিক হিসেবে এটাও দেখতে পাই, কারণ এই নতুন পার্টিটা যদি ঠিক করে না দাঁড়ায় তাহলে আমাদের জাতির ভবিষ্যতেও একটু বেশ কপালটা খারাপ। সো দাঁড় করানোর জন্য আমরা সবাই চেষ্টা করব। আপনি কিছু চ্যালেঞ্জের কথা বললেন এবং সেটা কিভাবে সলভ করা যায় সেটা বললেন। কিন্তু
আল্টিমেটলি আপনারা যদি এখন সে ফর এক্সাম্পল এই সামনে ডিসেম্বরে বা জুনে যে ইলেকশনটা হবে সেটা যদি আপনারা ক্ষমতায় চলে আসেন, এখনো তো আপনাদের কি করবেন সেটা রেডি না। সো ওটা কি এর মতো রেডি করতে পারবেন? ৩০০ আসনে তো দিলেন ক্যান্ডিডেট, জিতেও আসলেন। জিতে আসার পরে দেশটা চালাবেন কিভাবে? হোপফুলি আমরা এটা তো লং এক মানে আমরা আশা করছি তো অর্গানাইজেশনটা গোছানোর। ১ম দিকে ফার্স্ট যে এই সিডিং বা ইনকিউবেশন স্টেজের যে কাজটা, সেটা একটা ব্যাপারে দাঁড়ায় যাওয়ার পর হোপফুলি there will be a speed in our organizational capacity in terms of selecting candidates. আর আমরা যেটা মনে করি, there are huge population out there who want to participate in politics. এটা আমাদের উপর ডিপেন্ড করবে আমরা কিভাবে কানেক্ট করি ওনাদের। সেক্ষেত্রে আমরা আশা করছি যে ইলেকশনের আগে আমাদের পার্টিটা মোটামুটি ভালো করে দাঁড়িয়ে যাবে। আর আমাদের আরেকটা জিনিস ইম্পোর্টেন্ট যে আমাদের রাজনৈতিক দলটা শুধু ইলেকশন কেন্দ্রিক হবে না, এবং একটা রাজনৈতিক দলের শুধু এই ক্ষমতা মানে বাংলাদেশের প্রেক্ষাপটে হয় কি, আমি দেখেছি যে ইভেন মিডিয়াতে অনেকটা আমি অনেকটা বলবো এটা অনেকটা নির্লজ্জের মতো বলা যে আমরা তো রাজনীতি করি, নির্বাচন তো চাইতেই পারি, আমরা ক্ষমতায় যাব। এই এই শব্দটা, এই বাক্যটা আনফ্যাশনেবল হয়ে যাওয়া উচিত। আপনি রাজনীতি করেন মানুষের সেবা করার জন্য, কিন্তু এখানে এই কথাটা বলে না, বলে আমরা তো রাজনীতি করি নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য। অ্যান্ড উই অ্যাজ সিটিজেন্স শুড অবজেক্ট টু দিস। এটা অবজেকশনেবল হওয়া উচিত যে এগুলো বলবেন না। আপনি রাজনীতি করেন, আপনি সেবা করার জন্য আমাদের ম্যান্ডেট নিয়ে আমাদের সেবা করবেন, সেখানে আপনারা যাবেন। যেমন আপনি দেখেন বিএনপির যে আর্গুমেন্টটা কি, আমরা রাজনৈতিক দল, আমরা তো নির্বাচন চাইবই, আমরা তো ক্ষমতা চাইবই। এত এক্সাম্পল থাকার পরেও, এক্সাম্পল যদি নাও থাকতো, একটা ফ্রেশ একটা রাজনৈতিক দলের শুধুমাত্র ক্ষমতা চাওয়ার আকাঙ্ক্ষা হওয়া উচিত না। এবং আমাদের যে আকাঙ্ক্ষাটা, আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা ওই ক্ষমতার দ্বারা আমরা সংজ্ঞায়িত হব না। আমরা সংজ্ঞায়িত হব আমাদের ডেভোশনের দ্বারা, যে আমরা কিভাবে আল্টিমেটলি জনগণের সেবা করতে চাই। না, আমি আপনার সাথে অন প্রিন্সিপাল একদমই এগ্রি করি। এখানে তো ডিসএগ্রি করার কোনো চান্সই নাই। কিন্তু বিএনপি টাইপের দলগুলো যেটা বলছে যে দেশটা তো আসলে ঠিকভাবে চলছে না, দেশে উপদেষ্টারাও সকলে মানে দায়িত্বশীলভাবে কাজ করতে পারছেন না, আমলাতান্ত্রিক জটিলতা আছে এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো না। ঠিক আছে? তো তারা যদি মনে করে যে ওকে আমরা যদি ক্ষমতায় আসি আমরা বেটার ইমপ্লিমেন্ট করতে পারবো, দেশটা বেটার চালাতে পারবো, সেটাও তো দোষের কিছু না। এটাকে আপনি বিশ্বাস করেন? অ্যাটলিস্ট ওরা তো বলছে যে ছাত্ররা বা বৈষম্য বিরোধী আন্দোলন বা নাগরিক কমিটি এরা গভর্নমেন্টের সাথেও আছে। সো তারা অলরেডি ক্ষমতার ভাগিদার, এইজন্য ওরা ইলেকশন চাচ্ছে না। এটা কি? না, বিএনপি যেটা বলছে সেটা আপনি বিশ্বাস করেন কিনা? বা আপনি যদি আরো ১০ জন মানুষকে জিজ্ঞেস করেন যে বিএনপি এসে কমপ্লেইন করতেছে, দেশ ভালো চলতেছে না, তারা যেন তাড়াতাড়ি নির্বাচনে তারা ক্ষমতায় যায়, তারা দেশ ভালো চালাতে পারবে। আপনি ১০ জন মানুষকে জিজ্ঞেস করার পর আপনি দেখাবেন যে হোয়াট ডু দে সে? হুম, ঠিক আছে। এটার কোয়েশ্চেনটা না আগাই তাহলে। আ অনেক মানুষ আছে অবশ্য যে মন থেকে বিশ্বাস করে। এটাও ঠিক। বাট কিছু কনসার্ন শুনেন, কিছু এনক্সাইটি থাকতেই পারে। একটা জিনিস যেটা কাউন্টার করা প্রয়োজন, এটা একটা বিপ্লব পরবর্তী একটা ইন্টারিম গভর্নমেন্ট। হ্যাঁ, তাদের উপর আমাদের এক্সপেকটেশন হিউজ। এরপরেও if you look at the matrix data, you'll see in comparison to previous year, crime rates are down. I'm not giving you the exact figure, but I can send you the list. In terms of the economy, it was a sinking ship. একটা ডুবন্ত জাহাজ ছিল সেটা। সেটাকে পানির উপর আবার ডক্টর ইউনূস এবং বর্তমান গভর্নমেন্ট আনছেন। এই গভর্নমেন্টের ফেইলিউর আছে কিনা? অফ কোর্স আছে। হিউজ বিচার নিয়ে বলেন, বিভিন্ন প্রেক্ষাপটে আছে। এবং এটা ওপেন ক্রিটিসিজম দিয়ে তারা আল্টিমেটলি বিপ্লবের যে অ্যাসপিরেশন অনেক অ্যাডভাইজাররা রিফ্লেক্ট করছেন না তাদের কাজের স্পিড দিয়ে, এটসেট্রা, এটসেট্রা। But at the same time, what we have to appreciate is that they have inherited a completely broken bureaucracy and other institutions as well. আপনি বিপ্লব পরবর্তীতে আপনার একটা you have a law enforcement agency which was completely politicized, তাই না? এরপরও look, it has been steady. So I know, you know, in a gross scale আপাতদৃষ্টিতে দেখে অনেক কিছু বলা যেতে পারে। But on average, I think we should be thankful that we got rid of the fascist. We're going through a transition period. আমাদের সবার যেটা ফোকাস হওয়া উচিত, কিভাবে আমরা এটা
ক্যাপিটালাইজ করব, ম্যাক্সিমাইজ করব যে বিপ্লবের এত যে প্রাণ গেল, মানুষের যে এত স্যাক্রিফাইস, এতে আমরা যেন আবার জিরো থেকে শুরু করতে না হয়। আমাদের ইনস্টিটিউশনাল রিফর্মগুলো যেন হয়। আমাদের পলিটিক্যাল কালচার যেন চেঞ্জ হয় এবং সেখানে সবার ফোকাস করা উচিত। আপনি বিপ্লব পরবর্তী সময় বলছেন, এটা আমিও এগ্রি করি। কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে এমনি আমরা কয়েকদিন আগে সিরিয়াতেই দেখলাম যে কতজনের মৃত্যুদণ্ড দিয়ে দিল, সব সিস্টেমে র্যাডিক্যাল চেঞ্জ আসছে। সো এখানটাতে এরকম কিছু করা হলো না। আমরা এখনো দেখছি যে বিভিন্ন দূতাবাসে সেই আগের হাসিনার আমলের রাষ্ট্রদূতরাই বসে আছেন, আমলাতন্ত্র একই ব্যবস্থা, এবং এই কারণে কাজগুলো হচ্ছে না। এবং ইন্টারিম গভর্নমেন্ট যদি সেটা করতে না পারে একটু শক্ত হাতে, তাহলে তো এটা কোশ্চেন থেকে যে নাগরিকরা আমরা তো নিরাপদ বোধ করছি না। মানে আজ বাদে কাল যদি কোনোভাবে বিএনপির মাধ্যমেই হোক, সরাসরি হোক, ইন্ডিয়ান হেজিমনি যদি আবার রিস্টাবলিশ হয়ে যায়, আওয়ামী লীগের কথাও বলছি না আসলে, তো তাহলে আমরাই তো সব ফাঁসিতে ঝুলবো। তো সেক্ষেত্রে আমরা কিভাবে নিজের নিরাপত্তাটা নিশ্চিত করতে পারি? এগেইন I would say থ্রু আপনাদের যে অ্যাক্টিভিজম আছে, আমাদের যে অ্যাক্টিভিজম আছে, সেটা নিয়ে আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে যাতে আমরা আমাদের রাষ্ট্রটা এগিয়ে নিতে পারি। ইনস্টিটিউশনগুলো রিফর্ম যেন হয়। গভর্নমেন্টের আমাদের যে পজিশন হচ্ছে, আমরা গভর্নমেন্টের পক্ষেও না, বিপক্ষেও না। গভর্নমেন্টের ভালো কাজ করলে সেটা আমরা সাপোর্ট করি। গভর্নমেন্টের যে উইকনেস আছে বা খারাপ কাজ যেগুলো হয় সেগুলো আমরা কনডেম করি বা আমরা স্ক্রুটিনি করি। সেটাই হচ্ছে আমাদের পজিশন। কিন্তু there isn't an overnight solution. স্পেশালি আপনার যে ব্যুরোক্রেসি যেটা আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা ছেকে বসে আছে, it's a 50 years old institution. সেগুলো ইন্টারিম গভর্নমেন্ট কতটুকু সাকসেসফুলি করতে পারে বা না পারে, দ্যাটস ওয়ান কোয়েশ্চেন। আর আপনার পার্মানেন্ট সলিউশন হচ্ছে আপনার রাজনৈতিক পরিসরে আমাদের যে দলটা বা অন্য যে কোনো দলই হোক, তারা এসে যেন রাজনৈতিক যে সেটেলমেন্টটা যেন রিক্রিয়েট করতে পারে। না হয় আমরা কমপ্লেইন করতে পারবো, মৌন করতে পারবো এবং এগুলো চলতে থাকবে ইনস্টিটিউশনগুলো। এগুলো পরিবর্তনের জন্য আপনার যে পলিটিক্যাল যে সাইকেল যেটা আছে, সেখানে আমাদেরকে হেলদি এলিমেন্ট ঢোকাতে হবে এবং হেলদি এলিমেন্টগুলো হচ্ছে আমাদের নতুন যারা অ্যাবসেন্স যারা ছিলেন, যারা বলতো আই হেট পলিটিক্স, যারা মৌনিং করতো, একটা বিরাট জনগোষ্ঠী। তাদের এখন সুযোগ এসেছে বিপ্লব পরবর্তী বাংলাদেশে অ্যাক্টিভ হওয়ার। আমি শুধু সেটা বলছি না, আমাদের পার্টিতে আসলে বি অ্যাক্টিভ। And as a citizen, raise your voice and try and change things from even a very small place. এটা হতে পারে আপনার একটা আম অসাধু বা এম এটাকে কি বলে করাপশনের বাংলা? দুর্নীতি। যারা দুর্নীতিবাজ কেউ যদি আপনার কোনো আশপাশের প্রতিষ্ঠানে থাকেন, try and do a campaign against him or her. এগুলো বিন্দু করে আল্টিমেটলি দেখবেন ওগুলি বিপ্লবের অংশ। যেমন বিপ্লবটা আমি মনে করি বিপ্লব is continuous. It's an unfinished revolution. এবং রেভলিউশন কোনো দিনক্ষণ ধরে নির্ধারণ করে হয় না। যে ৭ তারিখ রেভলিউশন শুরু হয়েছিল, ১৪ তারিখ বিকাল ৮ টায় বিপ্লব শেষ হইছে। এরকম হয় না। বিপ্লব it's a transitional process the entire society goes through. এবং বিপ্লবকে সাকসেস করার ব্যাপারে হচ্ছে সবাইকে এখনো পার্টিসিপেট করতে হবে যাতে আমাদের ইনস্টিটিউশনগুলো ফান্ডামেন্টালি হেলথি হয়, কম্পিটেন্ট হয়। দেন বিপ্লব will be successful. আপনার পার্সোনাল ভিশন কি বাংলাদেশকে নিয়ে? এখন থেকে ১০ বছর পরে, ১৫ বছর পরে বাংলাদেশকে কোথায় দেখতে পান? I really want to see আমার বাংলাদেশের ভেতর আমাদের যে নাগরিক যারা আছি, আমরা বাংলাদেশী হিসেবে যারা আছি, তারা যেন আমরা আসলে আমাদের যে ফান্ডামেন্টাল যে রাইটস যেগুলো আছে, সেগুলো আমাদের রাষ্ট্র প্রোটেক্ট করতে পারে এবং আমরা আমাদের জীবনটা ফুলফিল করতে পারি by celebrating our own identity, by celebrating on any potential that I may have on certain areas. সেটার ক্ষেত্রে এই ধরনের একটা দেশ যেন আমাদের হয়। আমার নিরাপত্তা, আমার কোনো মানুষ যেন আল্টিমেটলি এখানে আম হোমলেস না থাকে। কোন মানুষ, আমাদের নিউ জেনারেশনরা যেন ভালো শিক্ষা পায়। আমাদের স্বাস্থ্য সেবাটা যেন বেটার হয়। যাতে আমাকে আ আমার টাকার উপর আমার টাকার আ মানি এবিলিটির উপর ভিত্তি করে আমি স্বাস্থ্যসেবা পাবো সেটা যেন না থাকে। ইউনিভার্সাল হেলথ কেয়ার যেন আমরা পাই। আমরা যেন সিকিউর থাকতে পারি। আমি কোনো অপিনিয়ন এক্সপ্রেস করলে যেন আমাকে রাষ্ট্র ক্ষতি না করে বা অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যেন ক্ষতি না করে। তখন আমরা as a জনগোষ্ঠী বা as a people or citizen of this country, we will be happier. And that's what I want to see in my lifetime. এবং এখানে যদি ছোট্ট যে contribution I can make, I will try and do that. ওয়েল, এতেশাম আপনার সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো। এবং আমরা আসলে থ্যাঙ্কফুল, বাংলাদেশ হিসেবে আমিও থ্যাঙ্কফুল যে রিভার্স ব্রেইন ড্রেন হচ্ছে, আপনি আসছেন, আরও অনেকে আসছে। বাংলাদেশের মেধাবী মানুষজন যদি, এই যে মেধা নাকোটা দিয়ে তো শুরু হয়েছিল পুরো ব্যাপারটা, সো মেধাবী মানুষজন যদি ফিরে আসে, হাল ধরতে চায়, হাল ধরে, তাহলে আগায় যাবো আমি নিশ্চিত। থ্যাংক ইউ সাকিব। আমিও খুব এনজয় করেছি কনভারসেশন আপনার সাথে। ধন্যবাদ।
কথা বলছিলাম জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এহতেশাম হকের সাথে। নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যেই নতুন পলিটিক্যাল পার্টি হতে যাচ্ছে তার গঠন, স্ট্রাকচার সবকিছু নিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন এবং আমরা গণমুক্তি মঞ্চের জায়গা থেকে চেষ্টা করে থাকি রাষ্ট্রীয় এবং রাজনৈতিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ চিন্তক ব্যক্তিবর্গ সকলের সাথে কথা বলে নাগরিক অধিকার সম্পর্কে সকলকে সচেতন করে তুলতে। আমাদের সাথেই থাকবেন।